আসসালামু আলাইকুম। ম্যারাথন ব্যাচের সুপ্রিয়, শ্রদ্ধেয় এবং ভালোবাসার শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? তো ইনশাআল্লাহ আজকে আমরা ইংরেজি টপিকের, এটা হচ্ছে দ্বিতীয় ক্লাস, তাই তো স্যার? তো দ্বিতীয় নাকি তৃতীয়? আচ্ছা, তো আজকে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় না, এটা মনে হয় তৃতীয় ক্লাস হতে পারে, কারণ লাইভে একটা ক্লাস করেছিলাম, তো তারপরে আবারও ক্লাস হলো, আবার হলো, মোটামুটি 3-4টা ক্লাস অলরেডি আমরা করে ফেলেছি। আর আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আমরা ক্লাসিফিকেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ ভার্বস যে বিষয়টা, মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইন ইংলিশ গ্রামার. And not only English grammar, it is important for each and every sector in the competitive job exams in our country. So চাকরির বাজারে সব থেকে বেশি প্রশ্ন, সব থেকে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার যদি বলা হয়, সেটা ইজ নোন অ্যাজ ভার্ব। ওকে, তো ভার্ব সম্পর্কে নিঃসন্দেহে তোমার ভাবি, আচ্ছা, তো নিঃসন্দেহে এটা আপনারা বলতে পারেন যে সবথেকে গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো আছে বা সবথেকে গুরুত্বপূর্ণ যে গ্রামারগুলো আছে তার ভিতরের একটি আপনারা করতে যাচ্ছেন আজকে। তো আপনারা নিশ্চয়ই আজকের ক্লাস থেকে অনেক বেশি কিছু শিখতে পারবেন, এবং আই উইল বি অলসো গ্রেটফুল টু গিভ ইউ সাম ইফেক্টিভ ইনফরমেশন অ্যান্ড দ্য অ্যাপ্রোচ, strategy, techniques and ways of learning, specifically the fundamental concept of right form of verbs, classification of verbs and so on. So আজকে কিন্তু আপনাদের অনেক ভীতি and confusion will be killed in today's class. What is gerund? What is participle? What is transitive? What is intransitive? What is finite? What is non-finite? What is a stative verb? What is physical verb? What is cognate verb? What is linking verb? So everything will be cleared in today's class. So আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন সবাই একটু আমাকে কমেন্ট করে জানান যে আপনারা আমাকে ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা, লাউড অ্যান্ড ক্লিয়ার আছে কিনা। এবং আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব যে সবাই কে কোথা থেকে দেখছেন, কেমন আছেন একটু জানাবেন, ঠিক আছে? তো আমরা একটু আগেই একটা ক্লাস করলাম, এবং এটা যেহেতু পেইড ব্যাচের ক্লাস, আজকে আমরা বেশি কথা বলবো না, অন্যদিকে কমেন্ট বেশি না পড়ে উই উইল ট্রাই টু ফোকাস ওয়ান আওয়ার ক্লাস। দেখি আমাদের পরিচিত কে কে আছে, আমি সবারকে একটু দেখে নিই, মানে যারা ভর্তি হলো। MST শেহরিন খাতুন আপু, বা মাশাআল্লাহ আপু কেমন আছেন? তারপর মিজানুর রহমান ভাই আছে, সোহাগ উদ্দিন হাওলাদার ভাই সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। তানজিনা জায়েদ, শাহিদা আক্তার আপু, রাজিয়া সুলতানা আপু, আফসানা আক্তার, আফসানা আঞ্জুম লিজা আপু, শরীফ হুসাইন ভাই, সারোয়ার মোর্শেদ শাওন ভাই, হারুনুর রশিদ, আফসানা আক্তার টিএন, অ্যাঞ্জেল নিশি, শুভ্র সারো, সোহাগুদ্দিন হাওলাদার, মিতু দাস নড়াইল জেলার, আচ্ছা, আফসানা আঞ্জুম লিজা আপু, অনেকেই আমাদের পরিচিত যারা আছেন। মিন্নি খাতুন, ও মাই গড, কোন মিন্নি এটা? আচ্ছা, তারপরে আপনারা যারা আছেন সবাইকে আমার পক্ষ থেকে স্বাগতম জানিয়ে আজকের ক্লাসটা আমরা শুরু করছি। তো ইনশাআল্লাহ আজকের ক্লাসে সবাই মনোযোগ দেন, খাতা কলম সাথে নেন। আমি আজকের ক্লাসে কিছু ধামাকা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, ঠিক আছে? আর আপনারা অনেকে সালাম দিয়েছেন। তানজিনা জায়েদ লিখেছেন হচ্ছে চিটাগং থেকে, আশফিকা কবির, হোসনেয়ারা আপু, আবার শফিয়া শাবনুর রহমান, শাহিদা খাতুন, অ্যাঞ্জেল নিশি, হারুনুর রশিদ, জাকিয়া সুলতানা, জাহিদা সুলতানা, রেনা আসাদ, মাশাআল্লাহ, a lot of students have already joined in this class. এবং সবাই জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, আপনারা কেমন আছেন জানাবেন। এবং অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার পক্ষ থেকে আবারও সুস্বাগতম জানাচ্ছি। টিউটোরিয়ালের পক্ষ থেকে শুভ সন্ধ্যা জানিয়ে আজকের ক্লাস আমরা এখনই শুরু করছি। চলে যাই আমরা ক্লাসে, খাতা কলম নিয়ে সবাই রেডি হয়ে যান। এবং লেকচার 3, এটা টুডেজ লেকচার ইজ নাম্বার 3। তো লেকচার নাম্বার 3, ইউজ অফ ভার্ব, যেটা বললাম ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক। ওকে, তো পার্ট 1 হচ্ছে মূলত
আমরা জানি যে ভার্ব আসলে কাকে বলে, এটা আমরা অনেকেই জানি যে যে কোনো ক্রিয়া বোঝায় বা কাজ বোঝায়, অ্যাকশন বোঝায়। ভার্বস রেফার্স টু অ্যাকশন, যে কোনো কাজ বা কর্ম, কোনো কিছু করা, যাওয়া, খাওয়া, পড়া, ঘুমানো, যা কোনো কিছু বোঝায় সেটা হচ্ছে ভার্ব। এই ভার্ব মূলত কত প্রকার? মেইনলি ভার্ব হচ্ছে দেয়ার আর টু টাইপস অফ ভার্ব, ওয়ান ইজ ফাইনাইট ভার্ব, আনাদার ওয়ান ইজ নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট নন ফাইনাইট বলতে গেলে দেখেন এখানে সুন্দর একটা চিত্র আপনাদের জন্য, লাইভ অ্যানিমেশন উই হ্যাভ সেট আপ ফর ভিজুয়ালাইজ দ্য গ্রামার। ওকে, তো দেখেন যে ফাইনাইট ভার্ব হচ্ছে জীবিত একটা বিষয়, যেটা চলাচল করতে পারে, নড়াচড়া করতে পারে, চেঞ্জ হতে পারে, ফর্মগুলো একটা ফর্ম থেকে অন্য ফর্মে যেতে পারে, টেন্সগুলো এক টেন্স থেকে অন্য টেন্সে যাইতে পারে, আবার মনে করেন যে এস বা ইএস যুক্ত হতে পারে, আইএনজি যুক্ত হতে পারে, মানে চেঞ্জ হতে পারে। ফাইনাইট ভার্ব হচ্ছে সেই ভার্ব। তাহলে নন ফাইনাইট ভার্ব কি মিলিত? দেখেন ফাইনাইট ভার্ব সম্পর্কে আমরা যদি আরো একটু জানি, যে ফাইনাইট ভার্ব হচ্ছে যে ভার্ব থেকে টেন্স চেনা যায় তাকে ফাইনাইট ভার্ব বলে। দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, টেন্স চেনা যায়। তাহলে যে ভার্ব দেখে আপনি চিনতে পারবেন যে এটা কোন টেন্সে আছে, সেটাই একটা ফাইনাইট ভার্ব। এবং টেন্সের পরিবর্তনের সাথে ভার্ব পরিবর্তন হয়, তাকে ফাইনাইট ভার্ব বলে। দেখেন ওই যে নড়াচড়া করতে পারে, চেঞ্জ হতে পারে, আইএনজি হতে পারে, V2 হতে পারে, V3 হতে পারে, এস বাই এস যুক্ত হতে পারে, 2+, মানে এই যে বিষয়গুলো প্রত্যেকটা জায়গায় কি চেঞ্জ আসতে পারে, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। যেরকম মিথা লাভস টু রিড, এটা দেখে বোঝা যাচ্ছে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। মিতা লাভড, দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে, এটা ছিল V1, এটা কিন্তু হয়ে গেল V2। আবার এটা ছিল প্রেজেন্ট ইনডিফিনিট, এটা হয়ে গেল পাস্ট ইনডিফিনিট। মিথা উইল লাভ, দেখেন এই যে উইল লাভ, এটা হয়ে গেল ফিউচার ইনডিফিনিট। এই যে অংশটা দেখে ইউ আর এবল টু আইডেন্টিফাইং দ্য টেন্স, দ্যাট ইজ নোন অ্যাজ দ্য ফাইনাইট ভার্ব। দে গো, দে ওয়েন্ট, দে উইল গো। দেখেন প্রত্যেকটা দেখে আপনি টেন্স নির্ণয় করতে পারতেছেন এবং ভার্বগুলো চেঞ্জ হচ্ছে। অফকোর্স দিস অল আর নোন অ্যাজ ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব ক্লিয়ার, ফাইনাইট ভার্ব ক্লিয়ার। আমরা, হ্যাঁ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা চলে যাই আমরা ধারাবাহিকভাবে ফাইনাইট নন ফাইনাইট। আর যেমনটা বলা হয়েছিল, নন ফাইনাইট ভার্ব হচ্ছে মৃত। মৃত জিনিস যেরকম পরিবর্তন হতে পারে না, নড়াচড়া করতে পারে না, এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না, দ্য নন ফাইনাইট ভার্ব ইজ এ ফিক্সড ভার্ব that cannot be changed by the change of tense, by the change of anything. এটার সাথে কোনো কিছুই আর যুক্ত করা বা কাট করা কিছুই যায় না, এবং এটা স্থির। এটা হচ্ছে সেন্টেন্সে স্থির। টেন্স যাই হোক না কেন এটা সবসময় একই থাকবে, এটা পরিবর্তিত হবে না। তাহলে আমরা চলে আসি, যেরকম নন ফাইনাইট ভার্ব যদি আমরা বলি, দেখেন নন ফাইনাইট ভার্ব হচ্ছে টেন্স চেনা যায় না। টেন্স চেনা যায় না, যে ভার্ব দেখে টেন্স চেনা যায় সেটা ফাইনাইট ভার্ব, আর যদি টেন্স চেনা না যায় তাহলে অবশ্যই নন ফাইনাইট ভার্ব। যেরকম আই লাভ, আমি ভালোবাসি, আমি ভালোবাসি, টু ইট, আই লাভ টু ইট। দেখেন এইখানে এই লাভটা কোন টেন্স? এটা V1 আছে, এটা দেখে আপনি বুঝতেছেন এটা প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আপনি কি দেখে বুঝছেন? এইটুকুন দেখে বুঝছেন আই লাভ মানে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে এটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কিন্তু আই লাভ টু ইট, এটা দেখে কি আপনি কোনো টেন্স চিনতে পারবেন? কোনো টেন্সের স্ট্রাকচারে এরকম লেখা আছে 2+V0 থাকলে এই টেন্স হয়, এরকম কোনো কিছুই নাই। সুতরাং এটা দেখে টেন্স চেনা যায় না, এবং এটা ফিক্সড। এটা সব টেন্সেই টু ইট, তো টু ইট হবে। টু ইট কখনো কি টু ইটিং হবে, টু এট হবে, টু ইটেন হবে? কখনোই হয় না। টু এর পরে সর্বদাই এই ফর্মটা ফিক্সড, আর ফিক্সড মানেই হচ্ছে নন ফাইনাইট। ফিক্সড মানেই কি? নন ফাইনাইট। এরকম দেখেন এটা কিন্তু লাভ হয়ে গেছে, V2 মানে চেঞ্জ হয়ে গেছে। এটা দেখে চেনা যাচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট টেন্সে চলে গেছে, কিন্তু এটা কি কোনো পরিবর্তন হয়েছে? পরিবর্তন হয়নি। এটা দেখেন ফিউচারে চলে গেছে, ফিউচারে, তাহলে এটুক দেখে আপনি বুঝতেছেন ফিউচার ইনডিফিনিট, মানে এটা ফাইনাইট ভার্ব, কিন্তু এটা কি কোনো চেঞ্জ হয়েছে? বা এটা দেখে কি আপনি কোনো টেন্স নির্ণয় করতে পারতেছেন না? তার মানে এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে টু ইটটা হয়ে যাবে আমাদের নন ফাইনাইট ভার্ব। তো মেইনলি আজকে কিন্তু আমি প্রথমে আলোচনা করব নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব হচ্ছে 3 প্রকার। নন ফাইনাইট ভার্ব 3 প্রকার। এই যে দেখেন 3 প্রকারের ভিতর আমরা প্রথমেই জানলাম যে একটা হচ্ছে ইনফিনিটিভ। এই ইনফিনিটিভ মানেই হচ্ছে 2+V0 মানে বেস ফর্ম। জেরান্ড,
জেরান্ড মানেই হচ্ছে V0 প্লাস আইএনজি, মানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি। তবে এই জেরান্ড সর্বদা কি হিসাবে কাজ করে? জেরান্ড সর্বদা নাউন হিসাবে কাজ করে, নাউনের মতো কাজ করবে। জেরান্ডটা সবসময় নাউন হিসাবে কাজ করবে। আর পার্টিসিপিল, এই পার্টিসিপিল আবার কি আছে? 3 প্রকার পার্টিসিপিল আছে, ঠিক আছে? একটাকে বলে প্রেজেন্ট পার্টিসিপিল, আর একটাকে বলে পাস্ট পার্টিসিপিল, আর একটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপিল। এই প্রেজেন্ট পার্টিসিপিল হচ্ছে ভার্বের সাথে আইএনজি, ঠিক আছে? আর পাস্ট পার্টিসিপিল হচ্ছে V3, আর পারফেক্ট পার্টিসিপিল হচ্ছে হ্যাভিং প্লাস V3। এখন বিষয় হচ্ছে পার্টিসিপিল কি হিসাবে কাজ করে? অনেকে মনে করে যে স্যার এখানে তো ভার্বের সাথে আইএনজি আছে, এখানেও তো ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে আমি কোনটা পার্টিসিপিল? এই যে প্রেজেন্ট পার্টিসিপিলে দেখেন ভার্বের সাথে আইএনজি, এখানে জেরান্ডও ভার্বের সাথে আইএনজি, কিন্তু এই জেরান্ডটা সর্বদা কাজ করে হচ্ছে নাউন হিসাবে, সেন্টেন্সের নাউন হিসাবে। আর এইগুলো সর্বদা কাজ করে হচ্ছে সেন্টেন্সের অ্যাজেক্টিভ হিসাবে। আর অ্যাজেক্টিভ মানেই হচ্ছে নাউন বা প্রোনাউন সম্পর্কে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এইগুলো বোঝানো। তাহলে ক্লিয়ার? আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। উই উইল ডিসকাস এলাবোরেটলি ইনশাআল্লাহ। ওকে, তো আমরা এখানে একটু দেখি। এখানে প্রথমে বলা আছে যে ইনফিনিটিভ হচ্ছে ভার্বের বেস ফর্ম অথবা 2 প্লাস V1 না লিখে আমরা V0 লিখবো, ঠিক আছে? V0 লিখে দেব যে V0 বেস ফর্ম মানে V0, আর V1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? আমরা জানি ভার্বের প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের ভিতর পার্থক্য আছে, এটা হচ্ছে টাইপিং মিস্টেক, হয়তো V0 লিখবো। I loved to play chess when I was at college। তাহলে এখানে যে টু প্লেটা আছে, এই টু প্লেটা কি আসলে? টু প্লেটা হিয়ার টু প্লে, এই টু প্লেটা হচ্ছে একটা ইনফিনিটিভ। কেন ইনফিনিটিভ? কারণ এই যে 2 প্লাস ভার্ব, তাহলে ইনফিনিটিভ। ক্লিয়ার? এরকম থাকলে আপনারা সবাই আলহামদুলিল্লাহ উত্তর করতে পারবেন। এই ইনফিনিটিভ আবার কত প্রকার? 3 প্রকার। একটাকে বলে সিম্পল ইনফিনিটিভ, একটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, একটাকে বলে হচ্ছে স্পিল্ট ইনফিনিটিভ। তাহলে দেখা যাক যে আসলে সিম্পল ইনফিনিটিভ কাকে বলে। এই যে আমরা কেবল যেটা পড়লাম এই বিষয়টাই সিম্পল নাউন, মানে সিম্পল অথবা নাউন ইনফিনিটিভ বলে এটাকে। যেরকম এইখানে আমরা একটু পড়লাম না যে নাউনের মতো কাজ করে, বা সিম্পল ইনফিনিটিভ বলতে আমরা এই যে 2 প্লাস ভার্বের বেস ফর্ম যেটা, এটা আসলে সরাসরি একদম বোঝাই যাচ্ছে এটা হচ্ছে সিম্পল ইনফিনিটিভ। তাহলে সিম্পল ইনফিনিটিভটা আমাদের কাছে কঠিন মনে হবে না ইনশাআল্লাহ। যেরকম এখানে কিছু ভার্ব আছে যেগুলোর পরে সর্বদা কি হয়? সর্বদা ইনফিনিটিভ হয়। যেরকম ওয়ান্ট, উইশ, হোপ, এক্সপেক্ট, নিড, টেন্ড, তারপর হচ্ছে ইন্টেন্ট, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, এরপর আছে অফার, সাজেস্ট, সুয়ার, ডিসাইড, ডিম্যান্ড, এরপর আছে ডিজায়ার এন্ড সো ওয়ান। এরকম যে ভার্বগুলো আছে এই ভার্বগুলা আপনারা একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, এগুলা সর্বদা এরপরে ইনফিনিটিভ হয়ে থাকে। তাহলে আমরা চলে আসি মনে রাখার টেকনিক। এই যে ইনফিনিটিভ সাধারণত ব্যবহৃত হয় কোনো একটা কাজ করার আগে, কোনো একটা কাজ করার আগে। মানে কি কাজ করতে চান? এই কাজ করার ডিজায়ার করতেছেন, আপনি ডিমান্ড করতেছেন, আপনি চাচ্ছেন, আপনি কিন্তু কাজটা কি? ওই কাজটাকে আসলে ইনফিনিটিভ বলতে হয়। তার মানে কাজের পূর্বে যে কাজটা আপনি করতে চান ওই বলতে সাধারণত কাজ ব্যবহৃত হয় একটা কাজ করার। তার মানে কোনো একটা কাজ করতে চান ওর পূর্বেই আলটিমেটলি কি বসে? টু বসে। যেরকম আমরা যদি একটু এক্সাম্পলের মাধ্যমে এটা দেখতে চাই, দেখেন লেখা আছে উইশ বা হোপ। আই উইশ, আমি ইচ্ছা পোষণ করি। কিসের ইচ্ছা পোষণ করি? এই যে খাওয়ার ইচ্ছা পোষণ করি। তাহলে এর পূর্বে দেখেন এই যে কি হয়েছে? টু হয়েছে। যেরকম আই এক্সপেক্ট, আমি প্রত্যাশা করি। কিসের প্রত্যাশা করি? এই যে খাওয়ার প্রত্যাশা। তাহলে আবার কাজটা কি কাজ করার প্রত্যাশা করি? তার পূর্বে ইনফিনিটিভ। আই নিড, আমার প্রয়োজন। কি প্রয়োজন? খাওয়ার প্রয়োজন বা খাওয়ার দরকার। দেখেন টু বসছে। টেন্ড মানে কি? প্রবণতা বা ইচ্ছা আছে। তাহলে কিসের ইচ্ছা আছে? কি কাজ করার ইচ্ছা আছে? ইট। যদি বলা হয় ইন্টেন্ড মানে ইচ্ছে হয়। তো কি ইচ্ছে হয়? খেতে ইচ্ছে হয়। দেখেন এর পূর্বে ইনফিনিটিভ আছে। প্ল্যান, পরিকল্পনা। কিসের পরিকল্পনা? খাওয়ার পরিকল্পনা। তাহলে এই যে কাজের পূর্বে যে কাজটা আপনি করবেন তার পূর্বে সাধারণত ইনফিনিটিভ হয়। ঠিক আছে? তাহলে অনেক কিছু মিস হয়ে গেল, কোনো অসুবিধা নাই, পরে দেখে নেবেন এই ক্লাসটা। হ্যাঁ, জেরান্ডস পার্টিসিপেল নিয়ে অবশ্যই ক্লাস হবে। সোহাগ মুখার্জি লিখছে প্রিয় মামা। হ্যাঁ সোহাগ, কেমন আছো? ক্লাসটা কেমন লাগতেছে একটু বলবা, বুঝতে পারতেছো কিনা? আচ্ছা, এরপরে আমরা আসি। এই যে দেখেন প্রিটেন্ড সহ
প্রমিস, প্রিটেন্ড, অফার, সাজেস্ট, সুয়ার, ডিসাইড, ডিমান্ড, ডিজায়ার। তার মানে আমি কোনো কিছুর, যে কোনো কিছুর করার পূর্বে একটা টু বসাচ্ছি, যে আমি একটা কাজ, আই ওয়ান্ট টু সি ইউ, আমি চাই, আমি কি চাই, দেখতে চাই, তোমাকে দেখতে চাই। আই ওয়ান্ট টু সি, আমি চাই, কি চাই, কাজটা করতে চাই। আই ওয়ান্ট টু ইট, আই ওয়ান্ট টু লাভ, আই ওয়ান্ট টু ফিল দ্যাট। এই যে কথাগুলো আছে এগুলো সাধারণত ইনফিনিটিভ হিসেবে ব্যবহৃত হয়। এটা আমাদের এত বেশি মানে না জানলেও চলবে। বেয়ার ইনফিনিটিভ বলতে টুটা যখন উজ্জ থাকে, বেয়ার কথাটার অর্থ হচ্ছে খালি, বেয়ার কথাটার অর্থ হলো খালি, ঠিক আছে। তার মানে যখন টু থাকে না তারপরেও ভার্বের বেস ফর্ম বসে, টু ছাড়া ভার্বের বেস ফর্মকে মূলত বলতে হয় বেয়ার ইনফিনিটিভ। এগুলো নিয়ে আমরা সাধারণত অনেক বেশি ঘাটাঘাটি করব না, এত গুরুত্বপূর্ণ জিনিস এটা না। তারপরেও জানার জন্য আমরা জেনে রাখলাম যে মডাল ভার্বগুলোর পরে বেয়ার ইনফিনিটিভ হয়, যে মডাল ভার্বগুলোর পরে সাধারণত কি হয়, বেয়ার ইনফিনিটিভ হয়। যে দেখেন এই জায়গাগুলোতে ভার্বের বেস ফর্ম আছে, ভার্বের কি আছে, বেস ফর্ম আছে। দেখেন হ্যাড বেটার, আই হ্যাড বেটার গো, তাহলে এটা একটা মডাল ভার্ব, মডালের পরে বেস ফর্ম থাকলে ওটাকে আমরা বেয়ার ইনফিনিটিভ বা বেয়ার ইনফিনিটিভ বলতে পারি। এটা আপনারা এত বেশি না জানলেও চলবে। স্পিল্ট ইনফিনিটিভটা হচ্ছে আমরা জানি যে টু প্লাস ইনফিনিটিভ, তাই না। তাহলে এই টু এবং ভার্বের আমরা জানি যে এটা হচ্ছে কি স্পিল্ট মানে হচ্ছে ভাগ বা ফাটল, তাই না, ভাগ করা, ফাটল ধরানো, চির, ফাটল, তাই না। তাহলে এই যে টু এবং V0 এটা ভাগ হয়ে গেল, মাঝখানে যদি একটা অ্যাডভার্ব থাকে, মাঝখানে যদি কখনো একটা কি থাকে, অ্যাডভার্ব থাকে, তখন এই ধরনের, এটা তো ইনফিনিটিভ, এই যে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, কিন্তু মাঝখানে কিছু একজন ঢুকে পড়েছে, কেউ একটা, তাহলে তখন ওইটা হয়ে যায় বেয়ার ইনফিনিটিভ। কেমন, আমরা যদি একটা প্রশ্নের মাধ্যমে দেখি, এই যে দেখেন এখানে লেখা আছে হি সিমস টু লাইক, এই যে এটা তো ইনফিনিটিভ, মাঝখানে আছে রিয়েলি, তাহলে হি সিমস টু রিয়েলি লাইক হার, ঠিক আছে। এই যে টু রিয়েলি লাইক, এটাকে স্পিল্ট ইনফিনিটিভ বলে। এগুলো মেলা গুরুত্বপূর্ণ কিছু না, এজন্য আমি আপনাদের জন্য যেখানে ফোকাস করতে হবে, আই এম গোয়িং টু দ্য ফোকাস পয়েন্ট। ফোকাস পয়েন্ট বলার সাথে সাথে কিন্তু জেরান্ড চলে এসেছে, তার মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ফোকাস পয়েন্টস ইজ জেরান্ড। আপনি যে কোনো ধরনের চাকরির পরীক্ষা দেন না কেন, আপনাকে জেরান্ড সম্পর্কে অনেক সুন্দর আইডিয়া থাকতে হবে, এরপরে একটা রস্যই আছে, হবেই। তাহলে জেরান্ড সম্পর্কে আমরা অলরেডি জেনেছি। এই যে দেখেন এখানে লেখা আছে যে জেরান্ড, এই যে ওয়াকিং, ওয়াকিং এখানে এটা হবে না, তাহলে ওয়াকিং ইজ মাই হবি। তাহলে এই যে সাবজেক্ট, সাবজেক্টের পূর্বে দেখেন ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম বসছে, সরি ভার্ব, ভার্বের পূর্বে যখন আইএনজি যুক্ত ফর্ম বসে তখন সেটা অবশ্যই সাবজেক্ট হয়ে গেছে। আমরা জানি সাবজেক্টের পরে ভার্ব বসে, তার মানে এটা হচ্ছে একটা কি, এটা অবশ্যই একটা সাবজেক্ট। তা সাবজেক্ট হতে পারে কে, নাউন আর প্রোনাউন বাদে পৃথিবীর আর কেউ কি হতে পারে না, সাবজেক্ট হতে পারে না। আর যখনই ভার্বের সাথে আইএনজি যুক্ত ফর্ম সাবজেক্ট হিসেবে কাজ করে তখন এটার নাম হয়ে যায় জেরান্ড, তার মানে এটা নাউন হয়ে গেছে। তাহলে আমরা বলছিলাম যে জেরান্ড কিসের কাজ করে, নাউনের কাজ করে। তা নাউন সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, এবং সাবজেক্ট বা অবজেক্ট আপনি কিভাবে চিহ্নিত করতে পারেন, সাবজেক্ট বা অবজেক্ট চিহ্নিত করার জন্য ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন, সাবজেক্ট অবজেক্টের জন্য আপনি ভার্বকে কি দিয়ে প্রশ্ন করবেন, কি। যেরকম আপনাকে যদি বলা হয় যে এটা বিশেষ করে জেরান্ডের ক্ষেত্রে আপনারা সবসময় কি দিয়ে প্রশ্ন করবেন। ধরে নেন আপনি এরকম ভাবে বললেন আই লাভ, মানে এখানে আমি এটা ঢেকে রাখলাম যে আই লাভ, আমি ভালোবাসি, আমি কি ভালোবাসি, আমি কি ভালোবাসি, এই যে আমি ওয়াকিং মানে হাঁটতে ভালোবাসি বা হাঁটা পছন্দ করি বা ভালোবাসি, তাহলে এটা উত্তর না। তাহলে কি দিয়ে প্রশ্ন করে যেটা উত্তর পাওয়া যায়। এখানে যদি আপনি বলেন যে ইজ এ গুড হ্যাবিট, তাহলে কিছু একটা জিনিস যেটা হচ্ছে ভালো অভ্যাস, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে ওয়াকিং। তাহলে আমি ভালোবাসি, সেই জিনিসটা কি, সেটা হচ্ছে ওয়াকিং। তাহলে যে কি দিয়ে প্রশ্ন করে উত্তর করলে যেটা পাওয়া যায় এটাকে আমরা সাধারণত বলে থাকি জেরান্ড। এটা ছাড়াও অ্যাডভান্স লেভেলের কিন্তু কিছু আলোচনা আমাদের আজকে হবে, যে কিছু ভার্ব আছে যেগুলোর পর সর্বদা কি হয়, জেরান্ড হয়, সর্বদা এই ভার্বগুলোর পরে জেরান্ড হয়। যেরকম অ্যাডভাইস, ফিনিশ, কনসিডার, অ্যাপ্রিসিয়েট, অ্যান্টিসিপেট, এরপর কন্টিনিউ, এনজয়,
cannot help, could not help, would you mind, don't mind, with a view to, look forward to, object to, এইগুলোর পরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হয়। এই জন্য এগুলোকে সাধারণত কি বলা হয়, এই যে জেরান্ড ভার্ব, মানে এই ভার্বগুলোর পরে সর্বদা জেরান্ড হয়। তাহলে এই ভার্বগুলো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। আপনারা যারা এখন ক্লাস করতেছেন তাদের বানানো নাউন আর বানানো নাউন হচ্ছে জেরান্ড, এক্স্যাক্টলি বানানো নাউন হচ্ছে জেরান্ড। এটা বলতে পারেন যে আসলে নাউন না, কিন্তু তাকে নাউন বানানো হয়েছে। সাধারণত ভার্বকে নাউন বানানো হলে তখন সেটা কি হয়ে যায়, অ্যাডজেক্টিভ হয়ে যায়। আচ্ছা, এইখানে আসি। এই ওয়ার্ডগুলো যখন আমি বলবো, এগুলো তো আর প্রত্যেকটা ধরে ধরে বোঝানো মুশকিল, আমরা তো বলে দিচ্ছি। এরপরে ভার্বের সাথে আইএনজি হবে। আপনার অবশ্যই ইউ হ্যাভ টু টেক দ্য স্ক্রিনশট ফ্রম দ্য স্ক্রিন। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেবেন, পরে সুন্দরভাবে এটা লিখে ফেলবেন, ঠিক আছে? আপনাদের ওখানে নেটে অনেক সমস্যা। আচ্ছা, নেটে কি এখানে অনেক সমস্যা? আপনারা একটু কমেন্ট করে জানান তো। আমাদের প্রিয় শরীফ হোসেন ভাই লিখছে নেটে সমস্যা। আপনারা একটু বলেন তো যে নেটে সমস্যা আছে কিনা। আমাদের তো নেটে প্রবলেম মনে হচ্ছে না। আচ্ছা, এখানে যদি আমরা ধরে ধরে দেখি, আপনারা একটু কমেন্ট করে জানান যে নেটে সমস্যা আছে কিনা। দেখেন এনজয়, এই যে এনজয় লিখছি, তাহলে আই এনজয় টিচিং, আই এনজয় টিচিং। তাহলে আমি উপভোগ করি, আমি কি উপভোগ করি, সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে টিচিং। তার মানে এটা কিন্তু ওই যে অবজেক্ট হয়ে গেছে। আর যখন সাবজেক্ট বা অবজেক্ট হয় তখন আমরা জানি, যেরকম আই ক্যান নট হেল্প, আমি করতে পারি না, মানে আই ক্যান নট হেল্প গোয়িং দেয়ার, আমি সেখানে না যে পারি না। তাহলে আমি পারি না, আমি কি পারি না, কি পারি না, ওইখানে ক্যান নট হেল্প গো, না যে পারি না। এখানে কুড নট হেল্প বা উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তুমি কি মনে করো, কি মনে করো, এই যে ওপেনিং দ্য ডোর, বা তুমি কি করবে, মানে খুলবে, ওপেনিং দ্য ডোর মানে কি খুলবে, এই দরজাটি কি খুলে দিবে। এই যে দেখেন, আমরা যে কথাগুলো বলছিলাম ওইগুলোর পরে সর্বদা কি হয়, সর্বদা জেরান্ড হয়। তাহলে এটা আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে গেল। এই যে ধরে নেন যে এখানে আছে যে অ্যাডভাইস, ফিনিশ, কনসিডার, এরপরে সর্বদা ভার্বের সাথে আইএনজি হয়। আর এই আইএনজি গুলো সবই কি, এই আইএনজি গুলো সবই জেরান্ড। তাহলে অবশ্যই আপনাকে ওই ভার্বগুলো একটু মনে রাখতে হবে। এবং আপনি কি করবেন, আপনি ভার্বকে প্রশ্ন করবেন। দেখেন দে কন্টিনিউ, মানে তারা, যারা মানে চালায়, দে কন্টিনিউ মানে তারা চালিয়ে যায়। কি চালিয়ে যায়, কি চালিয়ে যাচ্ছে তারা, তারা যে জিনিসটা চালিয়ে যাচ্ছে সেটা হচ্ছে খেলা। তাহলে কি দিয়ে প্রশ্ন করে কিন্তু আপনি যেটা উত্তর পাচ্ছেন, না স্যার ঠিক আছে, নেট, না স্যার নেট প্রবলেম নাই, নেট সমস্যা নেই, সবই তো ঠিকঠাক। হ্যাঁ, তাহলে ওই আপু বা ভাই যিনি বলেছেন সেটা আপনার ওই জায়গায় সমস্যা হচ্ছে, ঠিক আছে? তাহলে এই ওয়ার্ডগুলোর পরে আরো আমরা সুন্দর আলোচনা করব। এই যে দেখেন, এইখানে যদি এখন লেখা থাকে, এখন আপনার জানতে হবে যে এই যে অ্যাডভাইসড, অ্যাডভাইসড এর পরে কি হয় বলেন তো, অ্যাডভাইসড। তাহলে অ্যাডভাইসড এর পরে আপনারা ওই যে এর আগে কিন্তু আমরা কি ইনফিনিটিভের ক্ষেত্রে, ইনফিনিটিভের ক্ষেত্রে আমরা পড়ে এসেছি যে অ্যাডভাইসের পরে কি হয়, অ্যাডভাইসের পরে ইনফিনিটিভ হয়। দেখেন এখানে ব্যাখ্যা দিয়ে সুন্দর করে আমরা লিখে দিয়েছি, অ্যাডভাইসের পরে অবজেক্ট থাকলে, অ্যাডভাইসের পরে অবজেক্ট থাকে, ইনফিনিটিভ হয়। আর অবজেক্ট না থাকলে, অবজেক্ট যদি না থাকে সেক্ষেত্রে কিন্তু জেরান্ড হয়, জেরান্ড হয়, জেরান্ড, অবজেক্ট না থাকলে। এখন দেখেন তো অ্যাডভাইসের পরে, অ্যাডভাইসের পরে কি অবজেক্ট আছে? হ্যাঁ, অবজেক্ট আছে। আর অবজেক্ট যেহেতু আছে তাহলে অবশ্যই এখানে ইনফিনিটিভ হবে। আর যদি অবজেক্ট না থাকতো, এটা যদি না থাকতো তাহলে উত্তর হয়ে যাইতো জেরান্ড। তাহলে এখন উত্তর হবে এটা, কিন্তু এই অবজেক্টটা যদি না থাকতো তখন উত্তর হতো এটা। সুতরাং এই প্রশ্নের উত্তর হবে কিন্তু বি। তাহলে এই জিনিসগুলো আপনাদের মনে রাখতে হবে, ঠিক আছে? এই জিনিসগুলো আমাদের কি মনে রাখতে হবে সুন্দর করে। আচ্ছা, এই যে অ্যাডভাইস, দেখেন আপনাদেরকে কত সুন্দর করে আমরা স্লাইডগুলো রেডি করে ক্লিয়ার করে পড়াচ্ছি। এটা আসলে মনোমুগ্ধকর, আকর্ষণীয়, নিঃসন্দেহে গ্রেট অপরচুনিটি ফর অল অফ ইউ। দেখেন অ্যাডভাইসড এর পরে কি আছে, কোনো অবজেক্ট আছে, কোনো অবজেক্ট নাই, সুতরাং এটা জেরান্ড হবে, তার মানে উত্তর। আর যদি অ্যাডভাইসড এর পরে অবজেক্ট থাকতো এটা হয়ে যাইতো উত্তর। আশা করি ক্লিয়ার এই বিষয়টা। এইবার এখানে ধরে নেন যে লেখা আছে, কি ধরে নেন যে প্রাথমিক সহকারী শিক্ষক 2024 সালে ওয়াকিং, এই যে ওয়াকিং, তাহলে ওয়াকিং ইজ গুড ফর হেলথ। তাহলে এই যে সাবজেক্ট, সাবজেক্টের পরে মানে সাবজেক্টের এটা হচ্ছে ভার্ব, সাবজেক্ট বলি কেন, তাহলে ভার্বের পূর্বে সর্বদা কি থাকে, সাবজেক্ট থাকে। তাহলে সাবজেক্ট কে হয়, নাউন অথবা প্রোনাউন হয়, তাই না? নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কেউ কি সাবজেক্ট হতে পারে না। তাহলে এইটা নিঃসন্দেহে কোনো নাউন বা প্রোনাউন,
এখন ভার্ব যখন নাউনের কাজ করে, ভার্ব এটা তো কোনো প্রোনাউন না, এটা তো আমরা জানি, তাহলে এটা অবশ্যই একটা নাউন, এটা অবশ্যই একটা কি নাউন। আর ভার্ব যখন নাউন হয়ে যায়, ভার্ব যখন কি হয়ে যায়, নাউন হয়ে যায়, তখন সেটা হয়ে যায় জেরান। ভার্ব যখন নাউনের কাজ করে তখন সেটা হয়ে যায় জেরান। সুতরাং এই ওয়াকিংটা আবার যদি আপনি একটু মুছে দিয়ে ড্যাশ ইজ গুড ফর হেলথ, তাহলে কিছু একটা জিনিস যা স্বাস্থ্যের জন্য ভালো, সেই জিনিসটা কি, এই যে ওয়াকিং, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তাহলে এটা নাউন দেবেন নাকি জেরান্ড দেবেন? না, অবশ্যই আপনি জেরান্ড দিবেন। কেন জেরান্ড দেবেন? কারণ ভার্ব যখন নাউনের কাজ করে, ভার্ব যখন নাউনের কাজ করে তখন তার নাম আর নাউন থাকে না, তখন তার নাম হয়ে যায় জেরান্ড, তখন তার নাম হয়ে যায় জেরান্ড। সুতরাং এইটা তো বানানো নাউন, তাই না? তাহলে সরাসরি আমরা এটাকে নাউন না বলে এটাকে বলবো জেরান্ড। বোঝা যায়? বোঝা গেলে বলবেন জি স্যার ক্লিয়ার হচ্ছে। আস্তে আস্তে ক্লাসটা করুন একটু ধারাবাহিকভাবে, আপনি বুঝতে পারবেন। দেখেন একটু আগেই আপনাদেরকে আমি বলেছিলাম যে এনজয়ের পরে কি হয়, জেরান্ড হয়, এনজয়ের পরে জেরান্ড। ডু ইউ এনজয়, তুমি কি উপভোগ করো, কি উপভোগ করো, তুমি কি উপভোগ করো, কি উপভোগ করো, টিচিং, মানে টিচিংটাকে কি তুমি এনজয় করো? তাহলে এই যে আপনি কি দিয়ে উত্তর করেন, ডু ইউ এনজয়, তুমি কি এনজয় করো, কি এনজয় করো, এই যে টিচিং। অথবা আপনি তার মানে অবজেক্ট হয়ে গেল, আর অবজেক্ট কে হতে পারে, নাউন অথবা প্রোনাউন। তা এটা তো কোনো প্রোনাউন না, প্রোনাউন তো আমরা চিনি যে হি, শি, ইট, দে, এভরিওয়ান, এভরিবডি, হিজ, হিম, হিমসেলফ, তাই না? কিন্তু টিচিং তো আর কোনো কি না, টিচিং তো কোনো প্রোনাউন না, তাহলে অবশ্যই এটা নাউন। আর ভার্ব এটা তো অবশ্যই টিচ থেকে আসছে, ভার্ব যখন নাউন হয়ে যায় তখন তার নাম হয়ে যাবে জেরান্ড, এর নাম হয়ে যাবে জেরান্ড। এটা কিন্তু পার্টিসিপিল হবে না, এটা হবে জেরান্ড। নাউনও হবে না, পার্টিসিপিলও হবে না, অ্যাডজেক্টিভও হবে না, এটা হয়ে যাবে জেরান্ড। আশা করি আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারতেছেন। আরো সুন্দর আলোচনা আছে সামনে, এই বিষয়গুলো একদম সুন্দরভাবে, এই যে ভার্বাল নাউন দেখেন জেরান্ডের মতো এখানে স্ট্রাকচারটা আপনাদেরকে আমি একটু বলে দিই যে জেরান্ডের মতো এটাও নাউনের কাজ করে, তবে দা প্লাস অফ এর মাঝখানে থাকলে সেটার নাম হয়ে যায় ভার্বাল নাউন। দা প্লাস অফ এর মাঝখানে, দা প্লাস অফ এর মাঝখানে যদি, দা প্লাস অফ এর মাঝখানে যদি কোনো আইএনজি যুক্ত ভার্ব থাকে, আইএনজি যুক্ত ভার্ব থাকে, সেগুলাকে অবশ্যই আমরা কি বলবো, অবশ্যই আমরা ভার্বাল নাউন বলবো। এগুলো সবই কি ভার্বাল নাউন, ভার্বাল নাউন। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে, ঠিক আছে? এক্সাইটেড হয়ে কখনো এটাকে কি দাগায় দেব না, জেরান্ড দাগায় দেব না, জেরান্ড দাগায় দেব না। যেরকম এই যে এখানে দেখেন একটা প্রশ্ন আসছে, which one of the following is the example of verbal noun, মানে নিচের কোনটি ভার্বাল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, এর ভিতর কোথায় ভার্বাল নাউন আছে, আপনারা একটু আমাকে খুঁজে দেন তো, আমি তো পারতেছি না, আপনারা কি একটু খুঁজে দিবেন? তাহলে প্লিজ খুঁজে দেন টু মি দ্য ভার্বাল নাউন। ভার্বাল নাউন এখানে কোন নাম্বারে আছে, প্লিজ ফাইন্ড ইট ফর মি। ওকে, আপনারা একটু এটা ফাইন্ড করে দিন তো। স্যার ম্যারাথন ক্লাসের বাইরে পড়ার সময় পায় না, ম্যারাথনের ক্লাসগুলো ভালো করে শেষ করলে অন্য পড়ার না পড়লে কি হবে জানাবেন স্যার প্লিজ। সময় পাইতে হবে, শুধু ম্যারাথন ক্লাস করেই হয়ে যাবে এটা বলা যায় না, কারণ অল্প দিনের ক্লাস, 15-20 দিনে বা 1 মাসে আলটিমেটলি পড়া শেষ করা সম্ভব নয়। তবে আপনি মনোযোগ দিয়ে এটা করেন, এই সেন্সগুলো যদি ভালো বুঝতে পারেন, ইনশাআল্লাহ বারবার ভিডিও যদি দেখতে পারেন আপনার হতেও পারে। কিন্তু আমি এটা বলবো না যে হয়ে যাবে, এসব কথা আসলে বলা মানে কি আল্লাহ তাআলার সাথে শিরক করা, যে আমি বলে দিচ্ছি আপনি চাকরি পাবেন, হবে 100% গ্যারান্টি, আমি আপনাকে ধরে 50 মার্ক পাওয়াই দিব, আমি 25 মার্ক কনফার্ম করে দেব, এইসব কথা আমার মুখ দিয়ে আপনি শুনবেন না, কোনোদিনও শুনবেন না যতদিন সেন্স আছে। কারণ আমি ওই সব অ্যাডভার্টাইজমেন্ট করি না, আমি সর্বোচ্চ কষ্ট করতে পারি, চেষ্টা করতে পারি, ট্রাই করতে পারি আপনাদের জন্য, মানে সর্বোচ্চ জায়গা থেকে আমার সাপোর্ট থাকতে পারে, কিন্তু এইসব কথা আমি বলতে পারবো না। তাহলে আপনারা একটু খুঁজে দেন। হ্যাঁ, অনেকেই তো খুঁজে দিচ্ছেন, বা মাশাআল্লাহ, যারা আমাকে খুঁজে দিচ্ছেন তাদের সবাইকে ধন্যবাদ। দেখেন এইখানে রাইটিং আছে, আবার এইখানেও রাইটিং আছে, এইখানে রাইট আছে, এইখানেও রাইটিং আছে, কিন্তু যেহেতু এইখানে দা প্লাস অফ এর মাঝখানে আছে এই রাইটিংটা, এটা হয়ে যাবে ভার্বাল নাউন, এটা হয়ে যাবে ভার্বাল নাউন। আশা করি আপনারা সবাই এটা বুঝতে পারছেন। এই যে দেখেন কিউজ, এই প্রশ্নটা আমি এই যে এই জায়গায় তো স্যাররা হয়তো অ্যাড করতে ভুলে গেছে, এটা কিন্তু এই যে 2023 সালের 23 সাল প্রাইমারি এক্সাম
প্রাইমারি এক্সামে কিন্তু এটা দ্বিতীয় ধাপে এসেছিল, ঠিক আছে, দ্বিতীয় ধাপে এসেছিল। তো এই যে দ্য রিডিং অফ হিস্ট্রি, তাহলে এটা কি হবে? এটা দেখেন অনেকে এই যে দা আছে, অফ আছে, এই রিডিং দেখে অনেকেই জেরান্ড দাগায় দিতে পারে বা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে ভাবতে পারে নো 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 ইয়েস ইয়েস, বিকজ দা প্লাস অফ এর মাঝখানে যে জেরান্ডটা থাকে ওইটার নাম শুধু জেরান্ড নয়, ওইটার নাম হচ্ছে কি? ভার্বাল নাউন। আশা করি ক্লাসটা একদম আপনাদের কাছে মনোমুগ্ধকরের থেকেও ভালো হচ্ছে। এভাবে লিখে লিখে সাজিয়ে গুছিয়ে আমাদের টিউটোরিয়াল টিম যে আপনাদের কাছে সুন্দরভাবে তুলে ধরতেছে এই ক্লাসটা, সেক্ষেত্রে আপনারা কেউ কি হন নাই, মানে অন্তত ক্ষতিগ্রস্ত হননি, ঠিক আছে, আমি এটাই বলবো। পার্টিসিপিল, তাহলে আমরা চলে আসি পার্টিসিপিলে। তাহলে পার্টিসিপিল কি? পার্টিসিপিল হচ্ছে এই যে ভার্ব, যখন বলছে যখন কোনো ভার্ব একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে, এটা কিসের কাজ করবে বলেন তো সবাই? আপনারা একটু বলেন দেন তো, এই ভার্বগুলো, ভার্ব তো আছেই সাথে, এটা কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আর ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটাকে বলা হয় পার্টিসিপিল, আমি অলরেডি বলে দিয়েছি। ও অ্যাডভার্বের, অ্যাডজেক্টিভও অ্যাডভার্বের কাজ করে, অ্যাডভার্বের কাজ করতে পারে। সেক্ষেত্রে আমরা মানে মেইনলি আমরা ফোকাস করব ভার্ব যখন কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে, এই কথাটা আমরা ফোকাস করব, এবং সেটা ভার্ব এবং অ্যাডভার্ব হিসেবেও কাজ করতে পারে। তাহলে আমরা একটু দেখি সেন্টেন্সে এটা কখন ভার্ব অ্যাডজেক্টিভের কাজ করে, একটু ক্লিয়ার হয়ে যায়। দেখেন এখানে লেখা আছে স্ট্যান্ডিং, হি ইজ স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে রয়েছে, তাই তো? এখানে দেখেন এই যে ভার্ব, এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস, যত কন্টিনিউয়াস টেন্সের সাথে আইএনজি আছে, যত কন্টিনিউয়াস এর আইএনজি, কন্টিনিউয়াসের আইএনজি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসের আইএনজি না? গতিশীল, এক্স্যাক্টলি গতিশীল। তো প্রেজেন্ট কন্টিনিউয়াসের আইএনজি যেগুলো আছে, পাস্ট কন্টিনিউয়াস, যে কোনো কন্টিনিউয়াস টেন্সে আমরা জানি না ভার্বের সাথে আইএনজি হয়, এগুলো সবই কিন্তু প্রেজেন্ট পার্টিসিপল, সবই কি? প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এগুলো সবই কি? ওই যে দেখেন প্রেজেন্ট পার্টিসিপল লেখা আছে। স্ট্যান্ডিং এখানে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করেছে। দ্য বয় ইজ স্লিপিং, আচ্ছা এটা সবই অ্যাডজেক্টিভ, এগুলো তো এখন ক্লিয়ার হয়ে গেছে। তাহলে অ্যাডজেক্টিভের সংজ্ঞায় কিন্তু এই 5টি কথা থাকবে। কি কি বলেন তো? এই যে দেখেন 5টা কথা আপনাদের জন্য কত সুন্দর করে আমাদের প্যানেল লিখে রেখেছে। দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা। আমরা ছোটবেলায় মনে হয় এই জিনিসগুলো সবাই পড়েছি, যে যখন কোনো ওয়ার্ড নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, এইগুলো যখন বোঝায় তখন সেগুলো কি হয়ে যায়? সেগুলো সব অ্যাডজেক্টিভ হয়ে যায়, সবই তখন কি হয়ে যায়? অ্যাডজেক্টিভ হয়ে যায়। তাহলে স্যার শেষ সময়ে এই কথাগুলো যেন আলহামদুলিল্লাহ এক্সাম মনে করে দেন, কানে বাজতে থাকে ইনশাআল্লাহ, কানে বাজতে থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে এই কথাগুলো একটু মাথায় রাখতে হবে। যেরকম এইখানে যদি আমরা দেখি যে দ্য গার্ল কেম টু মি, মানে দ্য গার্ল কেম টু মি, আমার কাছে আসলো, লাফিং মানে হাসতে হাসতে, তার মানে মেয়েটি আমার কাছে হাসতে হাসতে আসলো। তাহলে কেম মানে আসা। এখন আমরা জানি যে ভার্বকে কখন, কোথায়, কেন এবং কিভাবে এইগুলো দিয়ে যদি প্রশ্ন করা হয়, এর যে আনসারটা, এই আনসারটা সর্বদা হয় একটা অ্যাডভার্ব, সর্বদাই কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে কখন, কোথায়, কিভাবে, কেন, অথবা কখন, কোথায়, কেন, কিভাবে, এইগুলো দিয়ে যদি ভার্বকে প্রশ্ন করা হয়, তাহলে যে উত্তরটা পাওয়া যাবে ওই উত্তরটা সর্বদাই অ্যাডভার্ব। তাহলে দ্য গার্ল কেম টু মি, মেয়েটি আমার কাছে আসলো। কিভাবে আসলো? দেখেন তো, মেয়েটি আমার কাছে আসলো কিভাবে? এই যে হাসতে হাসতে আমার কাছে আসলো। তাহলে এটা কি হয়ে গেছে? অ্যাডভার্ব হয়ে গেছে না? তাহলে যখন ভার্ব অ্যাডভার্বের কাজ করে তখনও সেটা হয়ে যায় প্রেজেন্ট পার্টিসিপল বা পার্টিসিপল। যেহেতু আইএনজি আছে, প্রেজেন্ট পার্টিসিপল হবে, প্রেজেন্ট পার্টিসিপল। অথবা গতিশীল,
মানে বলতেছে দা গার্ল কেম টু মি, গার্ল আমার কাছে আসলো কিভাবে, কোন অবস্থায়, গতিশীল হাসা অবস্থায়। মানে গার্ল সম্পর্কে এই তথ্যটা কিন্তু দেওয়া হচ্ছে যে গার্ল যে আমার কাছে আসলো তখন তার কেমন অবস্থা ছিল, এই যে লাফিং মানে হাসতে হাসতে হাসা অবস্থায়। তাহলে গার্ল সম্পর্কে এই ইনফরমেশনটা সেটা বললে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, আর অ্যাডজেক্টিভ যখন হয়ে যায় তখনও এটাকে আমরা বলবো, ভার্ব যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় তখনও তো জেরান্ড, তাই না, মানে পার্টিসিপিল। তাহলে এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপিল, প্রেজেন্ট পার্টিসিপিল। খুঁজি দোষ গুণ, এক্স্যাক্টলি, পড়ার সময় পাঁচটা পড়ি বাট খুঁজি দোষ গুণ। এবার চলে আসি, এই যে দেখেন এইখানে যদি আমরা বলি যে দ্য পাবলিশড নিউজ ওয়াজ নট ট্রু। এখন দেখেন এইখানে যদি বলা হয় যে পাবলিশ যে কথাটা, এই পাবলিশ যে কথাটা এটা কোন, মানে এটা এই ওয়ার্ডটা কি, জেরান্ড নাকি পার্টিসিপিল, না পার্টিসিপিল হলে কোন পার্টিসিপিল? আমরা যদি দেখি, দেখেন আমরা জানি যে এটা একটা ডিটারমিনার, ঠিক না? ডিটারমিনারের পর থেকে ভার্ব পর্যন্ত গুনতে হয়, ভার্ব অথবা প্রিপোজিশন, প্রিপোজিশন। ডিটারমিনারের পর থেকে, ডিটারমিনার তো আমরা জানি, আগের দিন কিন্তু ডিটারমিনারের ক্লাস হয়েছে, ডিটারমিনারের ক্লাসে আমরা কিন্তু সুন্দর করে আপনাদেরকে নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব সবকিছু চেনার কথা বলেছিলাম। তো এই যে ডিটারমিনারের পর থেকে বা আর্টিকেলের পরে কয়টা ওয়ার্ড আছে, প্রিপোজিশন বা ভার্বের আগ পর্যন্ত গুনতে হয়। তাহলে গুনলে দেখেন একটা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তাহলে এই ওয়ার্ডটা 100% নাউন, কারণ শেষের ওয়ার্ডটা কি হয়, নাউন হয়। তার আগের ওয়ার্ডটা কি হয়, অ্যাডজেক্টিভ হয়, তার আগের ওয়ার্ডটা অ্যাডজেক্টিভ হয়। তাহলে এই ওয়ার্ডটা যেহেতু অ্যাডজেক্টিভ, তাই এটা তো একটা ভার্ব, ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখন সেটার নাম হয়ে যায় পাস্ট মানে পার্টিসিপিল। যেহেতু এটা V3 সুতরাং এটার নাম হয়ে যাবে পাস্ট পার্টিসিপিল। কথা ক্লিয়ার, বোঝা যায়? ক্লিয়ার হলে সুন্দরভাবে একটু ক্লিয়ার বা আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করে দিবেন, ঠিক আছে? এই পার্টিসিপিল কত প্রকার? 3 প্রকার। এটা কিন্তু অলরেডি আমি বলে দিয়েছি যে প্রেজেন্ট পার্টিসিপিল, পাস্ট পার্টিসিপিল এবং পারফেক্ট পার্টিসিপিল। প্রেজেন্ট পার্টিসিপিল হচ্ছে কি, যে ভার্বের সাথে আইএনজি যুক্ত হওয়া। তাহলে আইএনজি যুক্ত অ্যাডজেক্টিভ বা ভার্বের সাথে আইএনজি যুক্ত যে পার্টিসিপিল সেটাকে বলা হয় প্রেজেন্ট পার্টিসিপিল। আজ প্রথম জানলাম। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপিল। এরপরে যদি আমরা আসি যে কিছু এক্সাম্পল, কিছু এক্সাম্পল, তাহলে এক্সাম্পলটা আমরা যদি একটু দেখার চেষ্টা করি। আই স, আমি দেখলাম, এ স্লিপিং ম্যান। তাহলে এটা একটা ডিটারমিনার। তাহলে ডিটারমিনার পর্যন্ত, এই যে শেষ পর্যন্ত, এর ভিতর কয়টা ওয়ার্ড আছে? একটা, দুইটা। তাহলে এটা একটা নাউন, এটা একটা অ্যাডজেক্টিভ। তার মানে এখন এই যে অ্যাডজেক্টিভটা, এটা তো ভার্ব। তা ভার্ব যখন অ্যাডজেক্টিভের কাজ করে তখনই তার নাম হয়ে যায় পার্টিসিপিল, পার্টিসিপিল। এখন যেহেতু আইএনজি আছে এই জন্য এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপিল, এটা হয়ে যাবে প্রেজেন্ট, এটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপিল। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার। তাহলে আই স, আমি দেখলাম, এ একজন, কেমন লোক, ঘুমন্ত লোক, যে লোকটা ঘুমিয়ে আছে। আমরা যদি এই যে এই লোকটার সম্পর্কেও আইডেন্টিফাই করতে চাই যে ম্যানের অবস্থা, কোন অবস্থায় দেখলাম, ঘুমান্ত অবস্থায় দেখলাম, তা যেহেতু নাউন, নাউন সম্পর্কে যে কোনো কথাই অ্যাডজেক্টিভ। তাহলে নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ যে বুঝাবে সেই কি অ্যাডজেক্টিভ। তাহলে এখন কি ক্লিয়ার? ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। অনেকেই আলহামদুলিল্লাহ লিখতেছেন, ভালো লাগতেছে যে না আপনারা ক্লাসটা এনজয় করতেছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সাথে বোঝাতে পারতেছি। এই যে দেখেন এখানে এই যে হাউ, কিভাবে দ্বারা প্রশ্ন করা, অ্যাডভার্ব। সুতরাং এই লাফিংটা কি হয়ে যাবে, প্রেজেন্ট পার্টিসিপিল। তাহলে দা গার্ল কেম টু মি, এই যে কেম টু, এই কথাটা কিন্তু কি সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়া হয়ে গেছে অলরেডি। এরপরে যদি এইখানে আমরা চলে আসি, এইখানে যদি আমরা চলে আসি, এইখানে যে এডুকেশন, এডুকেশন ইজ এনলাইটেনিং, মানে আলোময় বা আলোকিত, মানে আলোময়, আলোময়, ঠিক আছে? এডুকেশন। শিক্ষা কি, শিক্ষা কেমন? দেখেন আমরা জানি এটা একটা কি বলেন তো, লিঙ্কিং ভার্ব না? এটা একটা লিঙ্কিং ভার্ব। বি ভার্বগুলো সর্বদা লিঙ্কিং ভার্বের কাজ করে, ঠিক আছে? বি ভার্বগুলো লিঙ্কিং ভার্ব। আর বি ভার্ব যদি মাঝখানে থাকে, বি ভার্ব যদি কখনো মাঝখানে থাকে, তাহলে এর এই পাশ আর এই পাশের ভিতর সম্পর্ক হয় সর্বদা এইটা যদি, মানে এটা সম্পর্কে একটা ইনফরমেশন, এটা সম্পর্কে একটা ইনফরমেশন, মানে এই যে সাবজেক্ট, অবশ্যই এই ইনফরমেশনটা হবে এইটা সম্পর্কে। তাহলে এটা যেহেতু নাউন, এই নাউন সম্পর্কে যে কোনো ইনফরমেশন দিলে সেটা কি হয়ে যাবে, যে শিক্ষা কি নাকি শিক্ষা কেমন?
শিক্ষা কি দিয়ে প্রশ্ন করবেন, নাকি শিক্ষা কেমন? শিক্ষা হচ্ছে আলোময়, মানে আলোর মতো। তাহলে এই শিক্ষা সম্পর্কে এটা একটা তথ্য, তাহলে এটা যেহেতু নাউন, নাউন সম্পর্কে যে কোনো তথ্য হলে সেটা হয়ে যায় পার্টিসিপিল। নাউন সম্পর্কে যে কোনো তথ্য হলে সেটা অবশ্যই কি হয়ে যাবে, পার্টিসিপিল হয়ে যাবে। তাহলে এইখানে কি হবে, এটা এটা এনলাইটেনিংটা একটা পার্টিসিপিল হয়ে যাবে। অনেকে মনে করে যে এই শিক্ষা কি, শিক্ষা কি না, শিক্ষা কেমন, শিক্ষা কেমন, শিক্ষা হচ্ছে আলোর মতো, মানে আলোময়, ঠিক আছে, এনলাইটেনিং, সবকিছুকে আলোকিত করে। শিক্ষার একটা দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে, তাহলে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ, তাহলে শিক্ষা কেমন। দেখেন এই বিষয়টা আপনাদেরকে আমি একটু ক্লিয়ার করার জন্য আমি যদি এরকম একটা কথা বলি যে হি ইজ এ বয়, হি ইজ এ বয়। আবার যদি বলি হি ইজ হ্যান্ডসাম, হ্যান্ডসাম। আচ্ছা, এইখানে থেকে আপনারা এই বিষয়টা অনেকটা ক্লিয়ার হবেন, একদম মনোযোগ, 100% মনোযোগ। এইখানেও ইজ আছে, এখানেও ইজ আছে। এখন দেখেন আমরা যদি হি ইজ, সে হয়, সে হয় কি, সে হয় কি, এই যে দেখেন এ বয়, সে হয় একটি ছেলে, এটা কিন্তু একটা নাউন, এটা কিন্তু একটা নাউন। সে হয় একটা ছেলে, সে হয় একটি ছেলে, এটা নাউনের কাজ করছে। কিন্তু হি ইজ, সে হয়, সে হয়, সে হয় কি নাকি কেমন বলেন তো? সে হয় কেমন, সে কেমন, হ্যান্ডসাম। এই যে দেখেন এটা এটা কিন্তু হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ, এটা কিন্তু হয়ে গেছে একটা অ্যাডজেক্টিভ। তাহলে আমরা জানি যে এই যে পার্টিসিপিল, মানে আমরা যেটা বলতেছি পার্টিসিপিল, ওটা অনেক ক্ষেত্রে কিন্তু জেরান্ড হয়েও যেতে পারে, ঠিক আছে, জেরান্ড হয়েও যেতে পারে, কিন্তু ডিপেন্ড করবে যে আপনি এখানে এখানে দেখেন হি সম্পর্কে এটাও একটা ইনফরমেশন, হি সম্পর্কে এটাও একটা ইনফরমেশন, কিন্তু এইখানে এটা হচ্ছে হি এর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাচ্ছে, হি এর দোষ গুণ, গুণ বুঝাচ্ছে কেমন সুদর্শন, এটা কি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাচ্ছে? তাহলে এটা কিন্তু জেরান্ড বা নাউন হবে, জেরান্ড তো হবে না, নাউন, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে আমি যদি এই কথাটা একটু সুন্দর করে ক্লিয়ারলি আপনাদের বোঝাই, তাহলে বিষয়টা এমন হবে, এই যে এডুকেশন, এডুকেশনের একটা দোষ বা গুণ, এডুকেশন হচ্ছে কেমন, এনলাইটেনিং। তাহলে শিক্ষা সম্পর্কিত একটা তথ্য, আর তথ্য হলে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ হয়ে গেলে সেটা ভার্ব যখন অ্যাডজেক্টিভ তখন তার নাম হয়ে যায় পার্টিসিপিল, পার্টিসিপিল, ঠিক আছে। যদি এমন না হয়ে এমন হতো যে মনে করেন যে আই আই অথবা মাই হবি, মাই হবি, মাই হবি ইজ সুইমিং, SWIMMING, সুইমিং। মানে একটু এই জায়গাগুলোতে ঝামেলা হয় জন্য আমি এটা নিয়ে কথা বলতেছি, প্রিয় ভাই বোন, সময় নষ্ট হচ্ছে মনে করার কোনো কারণই নাই। এই যে মাই হবি আর এই যে ইজ আছে, এইখানে আছে সুইমিং। এখন যদি বলা হয় যে সুইমিংটা কি, এটা কি জেরান্ড, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপিল? আপনারা একটু কমেন্ট করে জানান তো সবাই, পার্টিসিপিল নাকি জেরান্ড, এটা বলেন তো, এটা কি জেরান্ড নাকি পার্টিসিপিল? এতে বললাম জেরান্ড, বিতে বললাম পার্টিসিপিল, এটা একটু উত্তর করেন সবাই, দেখি আপনারা এটা এই কনফিউশনটা ক্লিয়ার করতে পারেন কিনা। আজকে কিন্তু একদম সকল কনফিউশনকে একদম সিস্টেম করে ফেলবো, ক্লিয়ার করে দেবো একদম, ঠিক আছে, কোনো কনফিউশন আজকে আর কনফিউশন থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে। তাহলে মাই হবি ইজ সুইমিং, আপনারা দেখি কমেন্ট করেন তো এই জায়গাটাই, এই যে শুভ সারো লিখছে পার্টিসিপিল, পার্টিসিপিল। আচ্ছা দেখি আপনারা একটু কমেন্ট করেন যে এখানে মাই হবি ইজ সুইমিং, মাই হবি ইজ সুইমিং, তাহলে মাই হবি ইজ সুইমিং, এই সুইমিংটা কি হবে, মাই হবি ইজ সুইমিং, এখানে সুইমিংটা কি জেরান্ড নাকি পার্টিসিপিল? সবাই ঘুমায় যাননি তো, ঘুমায় যাওয়া যাবে না, ঠিক আছে, ঘুমিয়ে থেকো না গো তুমি, ঘুমিয়ে থাকলে কিন্তু হবে না, ঠিক আছে, ঘুমানো যাবে না। পার্টিসিপিল জেরান্ড, পার্টিসিপিল, ও মাই গড, পার্টিসিপিল বলতেছে, জেরান্ড বলতেছে। আচ্ছা এখন আই এম গোয়িং টু কিল দ্য কনফিউশন, আই এম গোয়িং টু কিল দ্য কনফিউশন, আমরা কনফিউশনটা এখন কিল করব। আচ্ছা মাই হবি, আপনারা দেখেন মাই হবি আমার শখ, আমার শখ কি নাকি আমার শখ কেমন, আমার শখ কেমন, এই প্রশ্ন আপনি কোনটা উত্তর করবেন? মাই হবি ইজ, আমার শখ হলো, আমার শখ কি এটার উত্তর এখানে আছে, নাকি আমার শখ কেমন এটার উত্তর এখানে আছে? আমার শখ কেমন, আমার শখ সম্পর্কে কি কোনো শখের দোষ গুণ অবস্থা সংখ্যা বুঝাচ্ছে? না, বুঝাচ্ছে না। আমার শখটা কি,
আমার শখটাই হচ্ছে সুইমিং। তাহলে আমার শখ কি দিয়ে যখন আমি উত্তর করতে পারতেছি, তাইলে আমি যখন কি দিয়ে উত্তর করতে পারতেছি তখন কিন্তু এটা হয়ে যাচ্ছে 100% জেরান্ড, এটা 100% জেরান্ড, ঠিক আছে। কিন্তু যদি আমার শখ কেমন দিয়ে উত্তর করা হতো, মনে করেন যে এরকম যদি থাকে যে মাই হবি ইজ INTERESTING, মাই হবি ইজ ইন্টারেস্টিং। তাহলে মাই হবি ইজ যদি ইন্টারেস্টিং হয়, সেক্ষেত্রে এই যে ইন্টারেস্টিংটা কেমন, মানে আমার হবি কি, আমার হবি মজার নাকি আমার হবিটা কেমন, এখানে কিন্তু আমি কেমন দিয়ে উত্তর করতেছি, কেমন। তাহলে আমার হবিটা কেমন, আমার হবি সম্পর্কে দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝাচ্ছে, আমার হবিটা কেমন, আমার হবিটা খুবই ইন্টারেস্টিং, তখন এটা হয়ে যাবে কিন্তু পার্টিসিপিল, এটা কিন্তু পার্টিসিপিল, মানে আমার হবি কেমন আর আমার হবি কি হলে অবশ্যই আমরা বলেছি কি হলে জেরান্ড, আর কেমন হলে সেটা অ্যাডজেক্টিভ হয়ে যায়, নাউনের দোষ গুণ সংখ্যা পরিমাণ এটা বোঝায়, সুতরাং তখন হয়ে যায় পার্টিসিপিল। যেহেতু আইএনজি আছে অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপিল। এখন আপনারা একটু এই যে আমাদের আফসানা আঞ্জুম লিজা আপু একটা কথা বারবার লিখতেছেন, এই কথাটা কিন্তু আলটিমেটলি সব সময়ের জন্য সঠিক না। আপনি কিন্তু এই ইট দ্বারা দুইটাকেই রিপ্লেস করতে পারেন। দেখেন, হবিজ, মাই হবি ইজ ইট, অথবা মাই হবি ইজ, আপনি যদি এই দুইটা বাদ দেন, দুই জায়গায় কিন্তু ইট দিয়ে রিপ্লেস করা যায়, ইট। তাহলে মাই হবি ইজ ইট, কিন্তু একটা জেরান্ড একটা পার্টিসিপিল হচ্ছে, তার মানে আলটিমেটলি ওই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট যে ইট দ্বারা রিপ্লেস করা যায়, তবে সব সময় না আর কি, ঠিক আছে, সকল ক্ষেত্রে নয়, কিছু কিছু কিন্তু ব্যত্যয় আছে। তো আমরা এরপরেরটায় চলে যাই, আশা করি আপনারা সুন্দরভাবেই বুঝতে পারতেছেন। এরপরে দেখেন, এইখানে যদি বলা হয় এ সুইমিং স্নেক বিট হিম ইন দ্য লেগ, তাহলে বিটটা হচ্ছে আমাদের ভার্ব, এখন এই ভার্বের আগে দেখেন এই যে ডিটারমিনারের কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড আছে, তাহলে এইটা হবে নাউন, এইটা হবে অ্যাডজেক্টিভ, আর ভার্ব যখন অ্যাডজেক্টিভ হয় তখন তার নাম হয়ে যায় পার্টিসিপিল, সুতরাং এটা হয়ে যাবে কি পার্টিসিপিল। যদি আরো স্পেসিফিকলি বলতো যে কোন পার্টিসিপিল, এটা হয়ে যাইতো কি প্রেজেন্ট পার্টিসিপিল। আশা করি উত্তর দেওয়ার পর বুঝতে পারলাম। আচ্ছা, আশা করি আপনারা সবাই আজকে সুন্দরভাবে ইংরেজি শিখতে পারতেছেন। এটার উত্তর হবে ডি, পার্টিসিপিল। এইখানে যদি আপনি দেখেন দ্য নাইটিঙ্গেল ইজ এ সিঙ্গিং বার্ড, তাহলে এ আছে, এরপরে দুইটা ওয়ার্ড আছে, এটা হবে নাউন, এটা হবে অ্যাডজেক্টিভ, আর ভার্ব যখন অ্যাডজেক্টিভ হয়ে যায় তার নাম হয়ে যায় পার্টিসিপিল। আশা করি জেরান্ড পার্টিসিপিল নিয়ে আজকে কোনো সমস্যাই থাকবে না। এইবার চলে আসি পাস্ট পার্টিসিপিল। তো পাস্ট পার্টিসিপিল মানে তো V3। পাস্ট পার্টিসিপিল আমরা জানি যে ভার্বের তিনটা ফর্ম আমরা মুখস্থ করি, V1, V2, V3। এটাকে বলি প্রেজেন্ট ফর্ম, এটাকে বলি পাস্ট ফর্ম, এটাকে বলে পাস্ট পার্টিসিপিল ফর্ম, এটাকে বলি আমরা PP মানে পাস্ট পার্টিসিপিল ফর্ম। এর আগে একটা V0 আছে যেটাকে বলা হয় বেস ফর্ম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে V3 এটাকেই তো পাস্ট পার্টিসিপিল বলে, তার মানে পাস্ট পার্টিসিপিল ফর্ম হচ্ছে সেই ফর্মটা যেটা হচ্ছে সেন্টেন্সে কি হিসাবে কাজ করবে, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে। দেখেন এইখানে কিন্তু আমরা এই উত্তরগুলো অলরেডি দিয়ে দিয়েছি। দেখেন দা পাবলিশড নিউজ ওয়াজ, তাহলে ভার্বের আগে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, একটা নাউন একটা অ্যাডজেক্টিভ, আর এটা তো অবশ্যই V3, আর V3 যখন অ্যাডজেক্টিভ হয় তখন সেটার নাম হয়ে যায় পাস্ট পার্টিসিপিল। এইখানে হি বট এ ব্রোকেন চেয়ার, এ আছে, এর পরে কয়টা ওয়ার্ড আছে, দুইটা ওয়ার্ড, এটা নাউন এটা অ্যাডজেক্টিভ, আর এটা হচ্ছে ব্রেকের V3, তাহলে ব্রেকের V3 ভার্ব যখন অ্যাডজেক্টিভ হয়ে যাবে তখন তার নাম হয়ে যাবে পার্টিসিপিল। এর থেকে আরো সুন্দর করে বোঝানোর ক্যাপাসিটি আমার নাই, আপনারা হয়তো আরো অনেক সুন্দর ভালো ভালো শিক্ষক, আমাদের থেকে অভিজ্ঞ নামকরা কৌশলী এবং নিঃসন্দেহে জানা শিক্ষক আছে, তাদের ক্লাসে পাবেন। আমার জানার সর্বোচ্চ দিয়ে কিন্তু আপনাদেরকে দেখানো হচ্ছে। আর হ্যাভিং প্লাস V3 দেখলে আপনারা পারফেক্ট পার্টিসিপিল বলে দিবেন। হ্যাভিং এর পরে কি V3, হ্যাভিং এর পরে V3 থাকলে আপনি এমনি বুঝতে পারবেন যে এখানে দেওয়া আছে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক, তাহলে হ্যাভিং ডান তাহলে পারফেক্ট পার্টিসিপিল।
তাহলে হ্যাভিং ডান আছে, হ্যাভিং প্লাস V3 আছে, অবশ্যই এটা একটা পারফেক্ট পার্টিসিপল। ঠিক আছে, আচ্ছা তাহলে পারফেক্ট পার্টিসিপল মনে হয় আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। ক্লাস কেমন লাগছে সবাই কমেন্টে জানান। ভার্ব থেকে প্রশ্ন আসলে আমরা কি পারবো ইনশাআল্লাহ? আমরা জাস্ট আজকে নন ফাইনাইট ভার্বটা করলাম। আমাদের কিন্তু দ্য মেইন টপিক, দ্য মোস্ট ইন্টারেস্টিং এবং মোস্ট ইম্পর্ট্যান্ট যে পার্টটা এখন আমরা করতে যাচ্ছি, ফার্স্ট পার্ট ইজ গোয়িং টু বি ক্লোজড হিয়ার। তো আপনারা সবাই একটু আমাকে কমেন্টে জানাবেন যে আলটিমেটলি ক্লাসটা ভালো লাগছে কিনা, কিছু শিখতে পারছেন কিনা, কমেন্ট করে জানান। আমরা সেকেন্ড পার্টে চলে যাব। লেকচার 3 ইউজ অফ ভার্ব পার্ট 2 ইজ গোয়িং টু বি স্টার্ট। Before that, I want to see your response. How beautifully you have handled the gerund, participle, non-finite, infinitive, verb, and so on. Whatever I have discussed. কি কি আমি আলোচনা করেছি, আপনারা এতটুকুন কি বুঝতে পারলেন আমাকে একটু বলেন। তাহলে আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো, ইনশাআল্লাহ পারবো। পানি পানি মাহিয়া মাহি লিখেছেন, আমাদের শাহ আলম ভাই, কিরণ ভাই লিখছে সাইদুল স্যার বুঝিয়েছে, আলহামদুলিল্লাহ স্যার তো নিঃসন্দেহে অনেক ভালো শিখান। ভাবলাম ক্লাস শেষ, পারফেক্ট পার্টিসিপল না, পারবো ইনশাআল্লাহ। ক্লাস শেষ হয়নি, এই ক্লাস শেষ হয়নি, কেউ আবার চলে যেন না। ক্লাস একটা পার্ট হলো, আমরা সেকেন্ড পার্টে এখন যাব। ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব খুবই গুরুত্বপূর্ণ। চাকরির পরীক্ষা মানে টিভি, চাকরির পরীক্ষা মানে টিভি, আর টিভি মানে টেলিভিশন নয়, টিভি মানে মানে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, টিভি দ্যাট মিনস ট্রানজিটিভ ভার্ব। তাহলে এই যে আমরা এখন ট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। অনেক সুন্দর কমেন্ট করেছেন সবাই, সবাইকে ধন্যবাদ। পানি 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 পানি, সবাই পানি পানি করে দিয়েছেন। আচ্ছা, এখন ট্রানজিটিভ ভার্ব কাকে বলে? ট্রানজিটিভ ভার্ব হচ্ছে, এই ট্রানজিটিভের বাংলা হচ্ছে সকর্মক ক্রিয়া। কি? সকর্মক ক্রিয়া, সকর্মক ক্রিয়া। তার মানে যে ভার্ব, মানে যে ভার্ব দিয়ে সেন্টেন্স তৈরি করলে অবশ্যই তার কি লাগে? অবজেক্ট লাগে। কর্ম মানে কি? কর্ম হচ্ছে অবজেক্ট, কর্ম হচ্ছে অবজেক্ট, মানে যে ভার্বের অবজেক্ট থাকে। আর অবজেক্ট কিভাবে পাওয়া যায়? এই যে ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। ভার্বকে কি বা কাকে দিয়ে আপনি প্রশ্ন করলে যদি অবজেক্ট পান, তাহলে ওই ভার্বটার নাম ট্রানজিটিভ ভার্ব। অবজেক্ট যদি না পান বা ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্নই করা না যায়, তখন ওইটা ইনট্রানজিটিভ ভার্ব। যেরকম হি রাইটস এ লেটার, তাহলে হি রাইটস, সে লেখে। সে কি লেখে? সে কি লেখে? এই যে এ লেটার, একটি চিঠি, তার মানে এটা একটা অবজেক্ট আছে। যেহেতু এই ভার্বের অবজেক্ট আছে, এটা হচ্ছে টিভি, ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিটিভ ভার্ব আপনারা সবাই খুব মনোযোগ দিয়ে করবেন, তাহলে মনোযোগ দিয়ে ক্লাসটা করবেন। দেখেন আমরা আরো এক্সাম্পলে যাব। এই যে এখানে ইট দিয়ে রিপ্লেস করা, ইট দিয়ে রিপ্লেস করার যুক্তির সাথে আমি সবসময় একমত না। এগুলো এত শর্টকাট টেকনিকে সবসময় হয় না, অনেক ব্যতিক্রম আছে, ব্যতিক্রমগুলো আসে। আপনারা আমরা এই কথাটা যখন বলবো এটা মনে রাখবেন, ঠিক আছে? আই লাভ, আই নিড, তাহলে আই লাভ আমি ভালোবাসি, কি ভালোবাসি বা কাকে ভালোবাসি। আই নিড আমার প্রয়োজন, কি প্রয়োজন বা কাকে প্রয়োজন, এগুলা যদি উত্তর থাকে, দেখেন আই নিড আ চেয়ার, আই নিড দ্য, আই লাভ আমি ভালোবাসি, আমি কি ভালোবাসি, দিস বুক। তাহলে এই যে আনসার আছে না, তার মানে কি বা কাকে দিয়ে যখন আপনি প্রশ্ন করে উত্তর পাচ্ছেন, তার মানে বুঝবেন যে এটা হচ্ছে সবই কি অবজেক্ট, এইগুলো সবই অবজেক্ট। আর অবজেক্ট যখন থাকে, অবজেক্ট যখন থাকে তখন কিন্তু আমরা বুঝবো যে এই ভার্বের নাম হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। এরপরে এই যে দেখেন অবজেক্ট হিসেবে বসতে পারে, কারা বসতে পারে অবজেক্ট হিসেবে? অবজেক্টে থাকতে পারে নাউন বা নাউন ফ্রেজ, নাউন ক্লজ, জেরান্ড, মানে নাউনের সমতুল্য বা জেরান্ড ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, প্রোনাউন। তার মানে নাউনের সমতুল্য যে জিনিসগুলো আছে, তার মানে অবজেক্ট হিসেবে আলটিমেটলি বসতে পারে নাউন এবং প্রোনাউন, নাউন এবং প্রোনাউন। আপনার এত কথা মনে রাখার কোনো প্রয়োজন নাই, আপনি সব ভুলে যে আপনি মনে রাখেন যে নাউন এবং প্রোনাউন। তাই ভার্বের যদি শেষে নাউন বা প্রোনাউন থাকে এবং ভার্বকে আপনি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পান, তাহলে ট্রানজিটিভ। আর যদি উত্তর না পান, উত্তর যদি না পান, তাহলে ওটা হয়ে যাবে ইনট্রানজিটিভ।
এরকম যদি আমি বলি আই লাইক, আমি পছন্দ করি, আমি কি পছন্দ করি বা কাকে পছন্দ করি, উত্তর আছে, আছে, মানে অবজেক্ট আছে। আর অবজেক্ট থাকা মানে সেটা টিভি। আবার আই লাইক, হি বট মানে সে কিনলো, বট বাই বট, হ্যাঁ, হি বট সে কিনলো, সে কি কিনলো, কি কিনছে সে, একটা পেন, তার মানে এটা অবজেক্ট আছে টিভি। উই ইনভাইটেড, আমরা ইনভাইট মানে করলাম, মানে আমন্ত্রণ জানালাম, মানে দাওয়াত দিলাম, কাকে দাওয়াত দিলাম, কাকে কাকে কাকে, এই যে কামাল সাহেবকে, তাই না? তাহলে এটা অবজেক্ট, মানে কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে। এটা দেখেন, এই ক্ষেত্রে যদি আপনি বলেন যে উই ইনভাইটেড ইট, এটা কি হয়? আসলে হওয়া সম্ভব। উই ইনভাইটেড ইট, এটা হয়, ইট দ্বারা রিপ্লেস করা যায় এটাকে, কামালকে কি ইট দ্বারা রিপ্লেস করা যায়? আর এটাকে আমি দাওয়াত দিলাম, এটা হয়? হয় না। তো যাই হোক, উই ইনভাইটেড, আমরা ইনভাইটেড করলাম, কাকে ইনভাইটেড করলাম, এই যে কামাল সাহেবকে, মানে অবজেক্ট আছে, এগুলো সবে অবজেক্ট আছে। আর অবজেক্ট থাকা মানেই ট্রানজিটিভ। এবং ইনট্রানজিটিভের বিষয়ে এখন চলে আসি। আই গো, আমি যাই, আমি কি যাই বা কাকে যাই, আমি কাকে যাই, আমি যাই, তাহলে আমি কি বা কাকে যাই, এটা দিয়ে প্রশ্নই তো করা যায় না। প্রশ্নই যদি করা না যায় তাহলে তো ট্রানজিটিভ হওয়ার কোনো সুযোগই নাই। তাহলে হি কেম, তাহলে সে আসলো, সে কি আসলো বা সে কাকে আসলো, এটা হয়? এটা হয়ই না, ঠিক আছে। এটা হতে পারে সে কখন আসলো, সে কোথায় যায়, সে কখন আসলো। দ্য সান রাইজেস, সূর্যটি ওঠে, সূর্য কি ওঠে বা সূর্য কখন কাকে ওঠে, এটা হয়? সূর্য কোথায় ওঠে, কোন দিকে ওঠে, এটা হয়? এটা আসলে প্রশ্নই করা যায় না। বেবি ক্রাইজ, দা বেবি মানে শিশুটি কাঁদে, শিশুটি কি কাঁদে বা কাকে কাঁদে, এরকম হয়? শিশুটি কাঁদে, তাহলে শিশুটি কি কাঁদে বা শিশুটি কাকে কাঁদে, এটা হয় কখনো? প্রশ্নই করা যায় না। আর প্রশ্ন যেহেতু করা যায় না, ইট ইজ নোন অ্যাজ ইনট্রানজিটিভ ভার্ব। আশা করি সবকিছু ক্লিয়ার। এখন ইনট্রানজিটিভ ভার্বের পরে সর্বদা হচ্ছে অ্যাডভার্ব থাকে। কেমন? এটা দিয়ে আপনি কেমন প্রশ্ন করতে পারেন যে সে যায়, সে কোথায় যায়, হোমে যায়, এটা অ্যাডভার্ব। হি কেম, সে এসেছিল, কখন এসেছিল, ইয়েস্টারডে, ইজ ইয়েস্টারডে। রাইজেস, কোন দিকে ওঠে, পূর্ব দিকে ওঠে। তারপরে ক্রাইজ, বেবি কাঁদে, কিভাবে কাঁদে, লাউডলি। তাহলে এই যে কখন কোথায়, কিভাবে, কেন, এগুলো দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়, অ্যাডভার্ব পাওয়া যায়। কিন্তু আমাদের এইগুলো কোনোটাই অবজেক্ট নয়, কারণ অবজেক্ট হতে গেলে অবশ্যই নাউন হতে হবে অথবা প্রোনাউন হতে হবে। অ্যাডভার্ব তো আর মানে এই অ্যাডভার্ব তো আর কখনো অবজেক্ট হতে পারে না, সুতরাং এইগুলোর কোনোটারই অবজেক্ট নাই। আর অবজেক্ট নাই মানেই এটা ইনট্রানজিটিভ ভার্ব। মামা, এতদিনে আমরা আপনার দ্বারাই বুঝলাম ইংরেজি আসলেই পানি পানি হতে পারে, আপনি ইংরেজি জাদুকর। আচ্ছা, অনেক ধন্যবাদ। এখানে গোলাম রব্বানী ভাই বলছেন নিড কে এখানে মডাল ভার্ব বলা যাবে না। না, নিডকে মডাল ভার্ব বলা যাবে না। কেন যাবে না? কারণ নিড হচ্ছে যখন নেগেটিভ সেন্টেন্সে, শুধু নেগেটিভ সেন্টেন্স এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সে বসে, তখনই এটা মডাল ভার্ব হয়। তাই ছাড়া নিড সর্বদাই মেইন ভার্ব। কোন ভার্ব? মেইন ভার্ব। আচ্ছা, এইখানে আমরা চলে আসি। অ্যান্ড উই আর গোয়িং টু মেক ইট পানি, তাই তো। হি টুক, সে অবস্থান নিল। হি টুক শেল্টার, সে নিল, সে কি নিল, হি টুক, সে নিল, সে কি নিল, অবস্থান নিল। এই যে শেল্টার, অবস্থান নিল, কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, সুতরাং এটা হয়ে যাবে একটা ট্রানজিটিভ ভার্ব। তাহলে সে কি নিল, সে অবস্থান নিল। এবার কোথায় অবস্থান নিছে, আন্ডার দ্য ট্রি। তো এটা তো দরকার নাই, এটাই তো অবজেক্ট, এটাই কি অবজেক্ট। তার মানে অবজেক্ট আছে, এটা হয়ে যাবে ট্রানজিটিভ ভার্ব। এরপরে আমরা যদি চলে আসি, মাদার লাভস মি, তাহলে মাদার মানে মা ভালোবাসে। মা কাকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, মানে অবজেক্ট আছে, কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেছে, তাহলে এটা ট্রানজিটিভ ভার্ব, এটা অফকোর্স ট্রানজিটিভ ভার্ব। চলে আসি, দ্য ডোরস ওপেনড অটোমেটিকলি, তাহলে দরজাটি খুললো, দরজাটি কি খুললো বা কাকে খুললো, এ হয়?
এ হয়? দরজাটি কি খুললো বা দরজাটি কাকে খুললো, এটা কি হয়? প্রশ্নই করা যায় না। এটা আছে দরজাটি কিভাবে খুললো, কিভাবে, অটোমেটিকলি মানে স্বয়ংক্রিয়ভাবে। তাহলে এটা একটা অ্যাডভার্ব, তার মানে এখানে এটা একটা অ্যাডভার্ব, অ্যাডভার্ব, তার মানে এখানে কোনো অবজেক্ট নাই। আর অবজেক্ট না থাকলে সেটা হয়ে যাবে ইনট্রানজিটিভ। এটা হয়ে যাবে কি? ইনট্রানজিটিভ। সবাই একটু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট না করলে চলবে। এই যে যেভাবে আপনাদেরকে পড়াচ্ছি, আমি যে কথা দিয়েছিলাম আমি থাকবো তোমাদের পাশে, আমি আছি, আমি পাথরে ফুল ফুটাবো শুধু ভালোবাসা দিয়ে, তুমি যদি থাকো আমারই পাশে, আপনারা যদি থাকেন আমারই পাশে, আমি ইংরেজিও পানি পানি করে দিব, আপনারা যদি থাকেন আমার পাশে, তাই না? তাহলে ইংরেজিকেও আমরা পানি পানি করে দিতে পারি। তো এই যে কথা বলেছিলাম, আশা করি এভাবে ক্লাস করলে আপনারা কি করতে পারবেন, শিখতে পারবেন। ফায়ার বার্নস, আগুন পুড়ায়। আগুন কি পুড়ায় বা কাকে পুড়ায়, সেই উত্তর কি এখানে আছে? এই যেই তো ফুল স্টপ, উত্তর নাই। তাহলে আগুন পুড়ায়, আগুন কি বা কাকে পুড়ায়, সেই প্রশ্নের কি উত্তর আছে? জাস্ট আছে ফায়ার বার্নস, ফায়ার বার্নস, এরপরেই ফুল স্টপ। তাহলে ভার্বের পরে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে উত্তর আছে? উত্তর নাই। উত্তর নাই মানে অবজেক্ট নাই। অবজেক্ট নাই মানে এটা হয়ে গেল ইনট্রানজিটিভ। এটা হয়ে গেল ইনট্রানজিটিভ। পানি পানি করে দিব ইনশাআল্লাহ। এইবার আমরা চলে আসি ট্রানজিটিভ ইনট্রানজিটিভ ক্লিয়ার কিনা সবাই একটু বলেন যে ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ ইজ ইট ক্লিয়ার অর নট? গোলাম রব্বানী ভাই লিখেছেন আলহামদুলিল্লাহ। কোর্স করাচ্ছি, কষ্ট করে আপনাদেরকে ভর্তি করাইছি, অনেক অ্যাডভার্টাইজ করে, ঠিক আছে, অনেক অ্যাডভার্টাইজ করে ভর্তি করাইছি। এখন যদি আপনাদেরকে কিছু দিতে না পারি তাহলে তো আমার হৃদয়টা শান্ত হবে না, তাই না? I want to pacify my heart by giving a lot of techniques and tricks and make the English to pani pani in my audience. অডিয়েন্সদের ভিতরে আমি এটাকে পানি পানি করে দেব। কগনেট ভার্ব, কগনেট ভার্ব মানে হচ্ছে বাংলায় আপনারা এটার নাম শুনেছেন। একটু আগে তো আমরা সকর্মক ক্রিয়া আর অকর্মক ক্রিয়া পড়লাম, তাই না? সকর্মক অকর্মক পড়লাম, ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। আর কগনেট ভার্বের নাম হচ্ছে সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ, সমধাতুজ ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া। এই সমধাতুজ ক্রিয়া কি আমরা সবাই এখন দেখতে পাবো। সমধাতুজ ক্রিয়া কাকে বলে বা কগনেট ভার্ব কি? আশা করি আপনারা খুবই অধীর আগ্রহে বসে আছেন এবং আপনাদের এই অধীর আগ্রহের অবসান এখন ঘটতে যাচ্ছে। এই যে দেখেন কগনেট ভার্ব, যখন কোনো ভার্ব ইনট্রানজিটিভ ভার্ব তার নাউন ফর্মকেই কি করে, কোনো ভার্ব যখন তার নাউন ফর্মকেই অবজেক্ট হিসেবে গ্রহণ করে। দেখেন ভার্বের নাউন ফর্ম, ভার্বের নাউন ফর্ম, যেরকম এই যে দেখেন র্যান, যখন এখানে ইনট্রানজিটিভ না তো ট্রানজিটিভ ভার্ব হবে। আচ্ছা যাই হোক না, আমরা এখানে দেখি যে এইখানে যখন কোনো ভার্ব কি করে, যখন কোনো ভার্ব ওই ভার্বেরই নাউন ফর্মটাকে অবজেক্ট হিসেবে গ্রহণ করে। এই যে দেখেন যে র্যান, র্যানের অবজেক্টিভ মানে র্যান মানে কিন্তু দৌড়ানো, র্যান মানে দৌড়ানো, আর রেস মানে কি দৌড় প্রতিযোগিতা। আমরা মনে রাখতে পারি এভাবে যে আমরা সবসময় এই জিনিসটা এভাবে মনে রাখতে পারি, আপনাদের বোঝানোর জন্য বলি যে ভার্ব, ভার্ব এবং ভার্ব এবং অবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট এর অর্থ, অর্থ একই হলে, একই হলে, একই হলে ওই ভার্বকে, ওই ভার্বকে, ওই ভার্বকে কি বলে, ওই ভার্বকে কগনেট ভার্ব, কগনেট ভার্ব বলে, কগনেট ভার্ব বলে। এবং এবং ওই অবজেক্টকে, ওই অবজেক্টকে, ওই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে। ঠিক আছে, এই কথাটা আপনারা মনে রাখতে পারেন এইভাবে যে ভার্ব এবং অবজেক্টের অর্থ একই হলে, ভার্ব এবং অবজেক্টের অর্থ যদি একই রকম হয়, ভার্ব এবং অবজেক্টের অর্থ যদি একই রকম হয়, ভার্ব এবং অবজেক্টের অর্থ একই হলে, একই হলে ওই ভার্বের নাম হয়ে যাবে কগনেট ভার্ব আর ওই অবজেক্টের নাম হয়ে যাবে কগনেট অবজেক্ট।
কথাটা একটু সুন্দরভাবে সে বেশ এক ঘুম ঘুমিয়েছে বাংলায় বলতে পারি। এক্স্যাক্টলি, মানে মনে মনে যারে খুঁজি আমি, আপনারে ইংরেজি পানি পানি করে দিবেন আপনি বলে। আচ্ছা, যাই হোক, এখানে স্যার আমরা তো দ্বিতীয় ধাপের চট্টগ্রাম বিভাগের, আমরা প্রথম ধাপের পরীক্ষা ক্লাস হবে নাকি স্যার প্লিজ? প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ একই সাথে পরীক্ষা হবে ভাই, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ একই সাথে পরীক্ষা হবে। এই জন্য প্রথম ধাপ আর দ্বিতীয় ধাপ বলে কিছু নাই, আপনারা সবাই একসাথে প্রস্তুতি নেন। তাহলে এই যে দেখেন, এই জায়গাটা মনে হয় আমাদের কাছে আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে, ক্লিয়ার হয়ে গেছে, তাই না? যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে আপনারা ক্লিয়ার লিখে একটা কি করে দিবেন, কমেন্ট করে দিবেন, ঠিক আছে? আমরা চলে যাই আমাদের ক্লাসে। তাহলে এই যে দেখেন যে হি র্যান এ রেস, সে দৌড় প্রতিযোগিতায় দৌড়ালো। তাহলে এই ভার্বটা আর এই অবজেক্টটা একই অর্থ, দৌড়ানো, দৌড় প্রতিযোগিতা। তাহলে এই যে ভার্বটার নাম হয়ে যাবে সিজি, মানে সিগারেট না, কগনেট ভার্ব। আর এটা হয়ে যাবে সিও, এটা হয়ে যাবে হচ্ছে সিও, তার মানে হচ্ছে কগনেট অবজেক্ট, ঠিক আছে? এটা মনে হয় ক্লিয়ার। আমরা একটু এক্সাম্পলে চলে যাই। এখানে আমরা একটু দেখি, এই যে মনে করেন যে একটা সেন্টেন্স আছে, এইখানে এইভাবে আসছে যে হি র্যান এ রেস। তাহলে এইখানে র্যানটা কি? তাহলে র্যানটা হচ্ছে কগনেট ভার্ব, র্যানটা। এটা ছাড়া আমি দু একটা এক্সাম্পল, যদি এখানে না থাকে এক্সাম্পল গুলো দেব। দেখেন এইখানে আছে যে নিচের কোনটি কগনেট অবজেক্ট, নিচের কোনটি কি কগনেট অবজেক্ট। তাহলে কগনেট অবজেক্ট আছে নিচের কোনটিতে? তাহলে দেখেন কল্ড, ফুল, এটা বা মি, এ তো হতে পারে না। মানে এই যে কি এটার অবজেক্ট একই অর্থ না। টিচেস আস হতে পারে না। আই নো হিম হতে পারে না। স্যাং মানে গান করা, সং মানে গান। স্যাং মানে হচ্ছে গান করা, আর সং মানে কি গান। তাহলে এই যে দেখেন এটা একটা একই, যে রানী গান গাইলো, তাহলে গান গাওয়া, রানী একটা গান গাইলো, তাহলে গান গাওয়া একই কথা। সং মানে গান, স্যাং মানে গান করা, একই অর্থ। তাহলে এটা হয়ে যাবে এখানে কগনেট ভার্ব। কগনেট ভার্ব সম্পর্কে আরো এরকম আমরা আরো দু একটা এক্সাম্পল যদি দিই, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপিং, ঠিক আছে? এই যে দেখেন স্লেপ্ট মানে ঘুমানো, আর সাউন্ড স্লিপিং মানেও ঘুমানো, তাহলে এটার নাম কগনেট ভার্ব। হতে পারে হি ড্রিমড এ সুইট ড্রিম। আচ্ছা, তাহলে ড্রিমড এ সুইট ড্রিম। তাহলে এই যে দেখেন ড্রিম, আবার এখানেও আছে ড্রিমড, তাহলে এটার নাম হয়ে যাবে কগনেট ভার্ব, এটার নাম হয়ে যাবে কগনেট অবজেক্ট। কগনেট ভার্ব, কগনেট অবজেক্ট ক্লিয়ার? কগনেট ভার্ব এবং কগনেট অবজেক্ট যদি ক্লিয়ার হয় তাহলে সবাই আপনারা বলবেন জি স্যার ক্লিয়ার। গ্রুপ ভার্ব আমরা সবাই জানি ভার্ব প্লাস প্রিপজিশন, ভার্ব প্লাস কি প্রিপজিশনকে গ্রুপ ভার্ব বলা হয়। প্রিপজিশন, ভার্ব প্লাস প্রিপজিশন। আচ্ছা, এখন এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব বা প্রিপজিশনাল ভার্ব, এটা আমরা জানি, এটা বিভিন্ন অর্থ বিভিন্ন সময় দিয়ে থাকে। যেরকম অজানা কথা হচ্ছে, এটা একটা গুরুত্বপূর্ণ কথা। অজানা কথা মানেই তো আপনারা অজানা জিনিস জানতেছেন, মানে ইউ আর লার্নিং সামথিং নিউ ফ্রম দ্য ক্লাস। সো অফকোর্স ইটস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কথা ফর অল অফ ইউ। এই যে গ্রুপ ভার্ব হচ্ছে, গ্রুপ ভার্বের পর নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ বসলে তার ট্রানজিটিভ ভার্ব হয়ে যায়। মানে গ্রুপ ভার্বের পরে যদি নাউন প্রোনাউন থাকে সেক্ষেত্রে আপনি বুঝবেন এই গ্রুপ ভার্বটা একটা ট্রানজিটিভ ভার্ব হয়ে গেছে। আচ্ছা, আমরা এখানে চলে আসি যে হি টেকস আফটার। তাহলে টেকস আফটার, দেখেন এই যে ভার্ব আছে, ভার্বের সাথে একটা প্রিপজিশন আছে। তাহলে টেকস আফটার একটা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব ফ্রেজাল ভার্ব বা প্রিপজিশনাল অথবা প্রিপজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এই সব নামই একটারই। গ্রুপ, GROUP, গ্রুপ ভার্ব। তাহলে ফ্রেজাল ভার্ব, প্রিপজিশনাল ভার্ব, গ্রুপ ভার্ব, এগুলো সবকিছুই কি একই ব্যক্তির নাম।
রেগুলার ভার্ব হবে না, রেগুলার ভার্বগুলো আমরা জানি যে ডি বা ইডি যুক্ত করে, আমি এগুলো দেখাবো আপনাদের। মডাল ভার্ব, তো মডাল ভার্ব সম্পর্কে আমাদের ধারণা নাই, এমন কি কেউ আছি? এমন কি আছে? কারোরই থাকার কথা না, এখানে এমন কেউ নাই যাদের মডাল ভার্ব সম্পর্কে ধারণা নাই। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট এগুলোর পরে ভার্বের বেস ফর্ম হয়, আমরা সবাই জানি। এই যে দেখেন, এই যে হ্যাড বেটার একটা মডাল ভার্ব, মডাল ভার্বের পরে সর্বদা V0 হয়। হ্যাড বেটার, ওড টু, উড রেদার, তারপরে হচ্ছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তারপরে ইজ টু, আর টু, এম টু, এরকম আছে। ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উইল, মে, মাইট এগুলো সব মডাল ভার্ব। আর মডাল ভার্বের পরে সর্বদা V0 হয়, মানে এই প্রশ্নের উত্তর হবে গেট। এই প্রশ্নের উত্তর হবে গেট। কারা কান্নার রিয়াক্ট, এবং কেউ কেউ দিচ্ছে কান্নার রিয়াক্ট আর কেউ কেউ দিচ্ছে অ্যাংরি রিয়াক্ট। কেন দিচ্ছেন? আপনারা একটু এরকম লাভ রিয়াক্ট বা কেয়ার রিয়াক্ট দিতে পারেন না? লাভ রিয়াক্ট, লাভ, লাভ ইজ পাওয়ার। এই যে দেখেন লাভ রিয়াক্ট দেন, লাভ রিয়াক্ট, রিয়াক্ট, লাভ রিয়াক্ট দেন তো দেখি। আপনারা কান্নার রিয়াক্ট, অ্যাংরি রিয়াক্ট দিচ্ছেন কেন? এই যে লাভ রিয়াক্ট দিচ্ছে, লাভ রিয়াক্ট দেন একটু দেখি। এই যে সোহাগ লাভ রিয়াক্ট দিচ্ছে, অনেকে অ্যাংরি এবং কান্নার রিয়াক্ট দিচ্ছেন কেন ভাই? লাভ রিয়াক্ট দেওয়া যাচ্ছে না? অনেকেই লাভ রিয়াক্ট দিচ্ছেন, মাশাআল্লাহ, লাভ রিয়াক্ট হবে, লাভ রিয়াক্ট। তাহলে আমরা মডাল অক্সিলারি গুলো এখান থেকে আপনারা যদি সম্ভব হয় স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, না হলেও হবে, সমস্যা নেই। অনেক অনেক লাভ রিয়াক্ট পাওয়া যাচ্ছে, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ সবাইকে। অ্যাংরি এবং কান্নার রিয়াক্ট যারা দিচ্ছেন, কেন আমার উপর রাগ হচ্ছে, আবার কেউ কেঁদেও দিচ্ছেন, হলো, এগুলো স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? আর ক্লাসগুলো যেহেতু রেকর্ডিং থাকবে, আপনার কোনো অসুবিধা নাই। এবার লিঙ্কিং ভার্ব, ভেরি ইম্পর্ট্যান্ট অ্যান্ড ইন্টারেস্টিং। এই লিঙ্কিং ভার্ব আমি বলেছি যে লিঙ্কিং ভার্বগুলো আছে সেই ভার্বগুলো যেটা সর্বদা সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়। সাবজেক্ট সম্পর্কে কি করে? তথ্য দেয়। এই লিঙ্কিং ভার্বের ভিতরে আছে টু বি, become, look, seem, remain, appear, make, তারপর রান, গো, গ্রো, রিড, টার্ন, টেস্ট, ফিল, স্মেল। আমি এত কিছু না দিয়ে আপনাদেরকে একটু দাগায় দিই, কোন কয়টা মনে রাখলে হয়ে যাবে। আপনারা মনে রাখবেন টু বি, বিকাম, লুক, সিম, অ্যাপিয়ার, টেস্ট, ফিল, স্মেল। আর আছে না? এই কটা মনে রাখবেন। আর রিমেইনটা যদি মনে রাখতে চান মনে রাখতে পারেন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এই 9টা ভার্বকে লিঙ্কিং ভার্ব বলে, এটা মনে রাখেন আপনি। এইগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। তার মানে যখন অবজেক্টটা সর্বদাই সাবজেক্ট সম্পর্কে তথ্য দেয়, তখন ওই ভার্বকে, মাঝখানের ভার্বটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাহলে হ্যাঁ, লামিয়া জান্নাত, মুকসেদ আলী, পারিয়া সেতু, রেহানা আসাদ অনেকে লাভ রিয়াক্ট কমেন্ট করেছেন একদম সরাসরি, মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তাহলে এইগুলোকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আপনারা এই কটা মনে রাখবেন, হ্যাঁ, আর ক্লাসটা পরেও দেখে নেবেন। এই যে দেখেন যে হানি টেস্ট সুইট, তাহলে এই যে সুইট যে কথাটা, এটা হচ্ছে হানি সম্পর্কে তথ্য, হানি সম্পর্কে তথ্য। আর আপনারা মনে রাখবেন যে সাবজেক্ট, এই ভার্বটা উঠাই দিয়ে ভার্বের জায়গায় একটা সমান চিহ্ন দিলে যদি অর্থ হয়, এই ভার্বের এই জায়গায় কি দিবেন বলেন তো? এই যে ভার্বটা, এই ভার্বটা বাদ দিয়ে, এই ভার্বটা বাদ দিয়ে একটা সমান চিহ্ন দেবেন। সমান চিহ্ন দেওয়ার পরে যদি অর্থ হয়, অর্থ হলে ওই ভার্বটা কি হবে? লিঙ্কিং ভার্ব হবে, লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বের আরেকটা নাম আছে কপুলেটিভ, কপিউলেটিভ ভার্ব। লিঙ্কিং ভার্বের আরেক নাম কি? কপিউলেটিভ ভার্ব। তাহলে সমান চিহ্ন দিলে অর্থ হয় কিনা আমরা এখন একটু দেখবো। আমরা এখন একটু কি করব? সমান চিহ্ন হয় কিনা দেখেন। আপনি যদি বলেন হানি টেস্ট সুইট, হানি টেস্ট সুইট। এখন আমি এইখানে টেস্টটাকে বাদ দিয়ে যদি একটা সমান চিহ্ন দিয়ে দিই, তাহলে হানি ইকুয়াল সুইট। তার মানে এই যে ভার্বটা আছে, এই ভার্বটা একটা লিঙ্কিং ভার্ব, কারণ হানি ইকুয়াল সুইট বললেও অর্থ বোঝা যায়। যদি আপনি এখানে যদি আপনি লেখেন যে এটা বাদ দিয়ে একটু সমান চিহ্ন দিয়ে দেন যে দ্য ডগ ইকুয়াল ম্যাড, মানে কুকুরটি পাগল হয়ে গেছে বা কুকুরটি পাগল, কুকুরটি একটি পাগলা কুকুর, তাই না? তাহলে দেখেন কুকুর সম্পর্কে একটা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে। সুতরাং মাঝখানের ভার্বটা একটা কোন ভার্ব? লিঙ্কিং ভার্ব। আর আপনাকে কিন্তু সুন্দর করে আমি যে 9টা লিখে দিয়েছি ওই 9টা আপনি মাথায় রাখলেই হবে। এই যে বিকেম আছে, বিকেম, তাহলে আপনি এই বিকেমের জায়গায় একটা সমান চিহ্ন দিয়ে দেন। বিকেমের জায়গায় কি দিয়ে দেন?
সমান চিহ্ন দিয়ে দেন যে হি ইকুয়াল এ পলিটিশিয়ান, তার মানে সে একজন পলিটিশিয়ান। বোঝা যাচ্ছে না? তাহলে লিঙ্কিং হয়ে যাবে, এটা হয়ে যাবে কি লিঙ্কিং হয়ে যাবে। এরকম ভাবে এই যে দেখেন এইখানে আমরা যদি বলি দা হি ওয়েন্ট ম্যাড, সে পাগল হয়ে গেছে, তার মানে সে পাগল হতে পারে না হি ইকুয়াল ম্যাড, অবশ্যই এটা লিঙ্কিং ভার, অবশ্যই এটা লিঙ্কিং ভার। চলে আসি আমরা এবার কপিলেটিভ। বলেন তো কপিলেটিভ ভার্ব কে? এই যে এতক্ষণে সোহাগ ভাই, এমএসটি শেরিন খাতুন, তাহেরা যোগ করা স্যার বোঝায়, হ্যাঁ তাহেরা জান্নাত, লুবা আপু, অনেকেই লাভ রিয়াক্ট দিয়েছেন, অনেক সবাইকে আপনাদের অনেক ধন্যবাদ। এই কপিলেটিভ ভার্বের আর একটা নামই হচ্ছে লিঙ্কিং ভার্ব, ঠিক আছে? আমরা এটা মাথায় রাখবো যে দ্য ডগ ওয়েন্ট ম্যাড, এখানে ইনট্রানজিটিভ ভার্বের পরে অ্যাডজেক্টিভ আলাদা অর্থ প্রকাশ করে, তাদেরকে কপিলেটিভ ভার্ব বলে, লিঙ্কিং। আচ্ছা আপনারা মনে রাখবেন যে কপিলেটিভ ভার্বের লিঙ্কিং ভার্বের আরেক নাম হচ্ছে কপিলেটিভ ভার্ব। ইনকোহেটিভ ভার্ব যেটা দ্বারা কোনো কিছু স্টার্ট বোঝায়, এই যে ইনকোহেটিভ ভার্ব আছে না, এটা দ্বারা কোনো কিছু শুরু করা বোঝায়, ঠিক আছে? শুরু করা, কোনো কিছু শুরু করা, পরিবর্তন করা, এগুলোতে হচ্ছে ইনকোহেটিভ ভার্ব বলে। যেরকম দেখেন বিকাম, কাম, গো, গ্রো, গেট, ফল, এরকম বোঝায়। এখানে অবস্থার পরিবর্তনের সূচনা, কোনো কিছুর পরিবর্তনের সূচনা মানে স্টার্টিং। বিকাশ না, পরিণতি, ব্যক্ত করা, এইগুলো সাধারণত কি হয়, এটা অত বেশি গুরুত্বপূর্ণ না পড়লেও চলবে। ইনকোহেটিভ, তাহলে ইনকোহেটিভ ভার্ব যদি বলা হয় হি ওয়াজ এ কিং, হি ওয়াজ ডার্ক, ইট ইজ গ্রোয়িং ডার্ক, মানে এই যে ইট ইজ গ্রোয়িং ডার্ক মানে হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে, হয়ে যাওয়া, সূচনা করা সাধারণত ইনকোহেটিভ। এটা মোটামুটি গুরুত্বপূর্ণ, আপনারা না পড়লেও চলবে, ঠিক আছে? ফ্যাক্টিটিভ ভার্ব গুরুত্বপূর্ণ, ফ্যাক্টিটিভ ভার্বটা আমরা খুব সুন্দরভাবে জানবো আজকে। ফ্যাক্টিটিভ ভার্ব, ঠিক আছে? এই যে ইনকোহেটিভ তো আমরা দেখলাম, ফ্যাক্টিটিভ ভার্বটা একটু জানবো। এই ফ্যাক্টিটিভ ভার্ব হচ্ছে সর্বদা অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। ভার্বের পরে অবজেক্ট প্লাস অবজেক্ট কমপ্লিমেন্ট থাকে। তার মানে অবজেক্টের পর অবজেক্ট সমান অবজেক্ট কমপ্লিমেন্ট, এটা যদি থাকে, কমপ্লিমেন্ট যদি থাকে, তাহলে বুঝবেন যে এটা কি ফ্যাক্টিটিভ ভার্ব। ফ্যাক্টিটিভ ভার্বে সর্বদা অবজেক্ট আর অবজেক্টের পরে অবজেক্ট সম্পর্কে আরো একটা তথ্য থাকে। তো দেখেন আমরা এটা কিভাবে করতে পারি যে ফ্যাক্টিটিভ ভার্বে আমরা সাধারণত ছোটবেলায় এরকম পড়েছি যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান। মনে করেন যে এই প্রশ্ন, এটা কিন্তু আমাদের সবার পরিচিত। তাহলে উই ইলেক্টেড, আমরা নির্বাচিত করলাম, কাকে নির্বাচিত করলাম? তাকে নির্বাচিত করলাম। কি নির্বাচিত করলাম? চেয়ারম্যান নির্বাচিত করলাম। কিন্তু এই হিম আর এই চেয়ারম্যান দুইজন একই ব্যক্তি না? তার মানে এটা আমাদের অবজেক্ট, আর এটাকে অবজেক্ট সম্পর্কে যেহেতু একটা কথা, তার মানে এটা হচ্ছে অবজেক্ট আর এটার নাম হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। দুইজন একই ব্যক্তি হলে এই ভার্বের নাম হয়ে যাবে এফবি, ফ্যাক্টিটিভ ভার্ব। এটার নাম হয়ে যাবে ফ্যাক্টিটিভ ভার্ব। এখন দেখেন এইখানে অনেকগুলো এক্সাম্পল কিন্তু এরকম দেওয়া আছে যে হি কল্ড হিম, অথবা হি কল্ড, আমরা হি না দিয়ে মি দিলাম, হি কল্ড মি এ ফুল। আমরা যদি এটাকে একটা সেন্টেন্স হিসেবে নিই যে হি কল্ড মি আ ফুল, সে আমাকে বোকা বলল। সে আমাকে কি বললো? বোকা বললো। তাহলে এই মি, আমাকেই তো বোকা বলা হয়েছে, এই বোকাটা তো আমি, তাই না? তার মানে অবজেক্ট এবং অবজেক্ট কমপ্লিমেন্ট থাকলে এই ভার্বের নাম হয়ে যাবে। মনে করেন উই ইলেক্টেড বা সিলেক্টেড বা নমিনেটেড, উই মেড হিম বা চুজ, এরকম সকল ক্ষেত্রে আপনারা যদি বলেন যে উই মেড হিম ক্যাপ্টেন, তাহলে আমরা তাকে তৈরি করলাম বা বানালাম, কি বানালাম? নির্বাচিত করলাম হিম ক্যাপ্টেন। তাহলে এই হিমই তো ক্যাপ্টেন, তাই না? তাকেই তো ক্যাপ্টেন বানিয়েছি। এই দুইটা তো সেম জিনিস, এই দুইটা কি সেম জিনিস। সুতরাং এই ভার্বের নাম হয়ে যাবে ফ্যাক্টিটিভ ভার্ব। আশা করি একদম লাউড অ্যান্ড ক্লিয়ার আপনাদের কাছে এটা, লাউড অ্যান্ড ক্লিয়ার। এই যে দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন, তাহলে হিমও যে, ক্যাপ্টেনও সে। এখানে এটা হয়ে গেল কি? এটা হয়ে গেল একটা ফ্যাক্টিটিভ ভার্ব। এবার স্ট্যাটিভ ভার্ব।
স্ট্যাটিক ভার্ব মানে হচ্ছে যে ভার্বগুলো গতিশীল নয়, মানে ফিল করতে হয়, পরিশ্রম করতে হয় না, একদম স্থির অবস্থায় ফিল করা, দেখা, শোনা, এই যে বিষয়গুলো আছে। দেখেন এখানে সুন্দর করে লেখা আছে যে ভার্ব বাহ্যিকভাবে কাজ করা না বুঝিয়ে অবস্থা, বরং অবস্থা বুঝায়, তাকে স্ট্যাটিক বা অবস্থাধর্মী ভার্ব বলে। যেরকম লাভ, স্মেল, টেস্ট, সুইট, লাইক, হেট, বিলিভ। বিলিভ মানে বিশ্বাস করা। বাইরে কি দৌড়াদৌড়ি করে বিশ্বাস করতে হয়? প্লে মানে খেলা করা, বসে তো খেলা করা যায় না, তাই না? কিন্তু স্মেল অটোমেটিক চলে আসতেছে, তাই না? তার মানে সি, আপনি তাকায় আছেন, দেখতেছেন, তাই না? টেস্ট, কিছু খাচ্ছেন, অটোমেটিক টেস্টটা পেয়ে যাচ্ছেন। এরকম যে ভার্বগুলো আছে, এই ভার্বগুলোরে বলে স্ট্যাটিক ভার্ব। নিচের কোনটি স্ট্যাটিক ভার্ব? ও, নিচের কোনটি স্ট্যাটিক ভার্ব নয়? দেখেন এইখানে সি মানে দেখা, এটা অবশ্যই স্ট্যাটিক ভার্ব, মানে এখানে নট বলছে, স্ট্যাটিক নট, তাহলে এটা হবে না। টেস্ট, টেস্ট মানে এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। ফিল, এটা হয়ে যাচ্ছে। হিয়ার মানে শোনা, এটা হয়ে যাচ্ছে। লাভ, লাভ মানে হচ্ছে অট্ট হাসি, এটা পরিশ্রম করতে হয়। হা 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 হা। তাহলে এই যে হা 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 হা, এটা কিন্তু আপনার পরিশ্রম করতে হচ্ছে, বাইরের থেকে বোঝা যাচ্ছে। সুতরাং এই ভার্বটার নাম হয়ে যাবে কি? অবশ্যই এই ভার্বটার নাম হয়ে যাবে আপনার এটার নাম তখন ওই যে ডাইনামিক ভার্ব হয়ে যায়, ঠিক আছে? এটা স্ট্যাটিক ভার্ব নয়, বাকি সবগুলোই স্ট্যাটিক ভার্ব। আচ্ছা, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের মনে হয় ক্লাসটা এখানে শেষ হয়ে গেছে। আমি আর আজকে আপনাদেরকে প্যারা দেব না, আর বেশি জিনিস আপনাদের সাথে শেয়ারও এখন করতে যাচ্ছি না। এই পর্যন্ত, যেহেতু আপনারা অল্প একটা ছোট একটা কোর্সে আপনাদেরকে ডেকে ডুকে এনে ভর্তি করাইছিলাম, সেই জন্য অল্প সময়ে ভলভো গাড়ি কিনে দিলাম, এটা চালিয়ে আপনি পরীক্ষার হলে চলে যাবেন ইনশাআল্লাহ। কিন্তু আপনারা যারা এর পরে চাকরি অনেকের হয়ে যাক, সবারই চাকরি হয়ে যাক এই প্রার্থনা করি। চাকরি যাদের না হবে তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা পরবর্তীতে আমাদের যে পেইড ব্যাচের সার্ভিসটা আছে, যে একবার ভর্তি হলে আর ভর্তি হওয়া লাগে না, ওই সার্ভিসে আপনারা ভর্তি হয়ে যাবেন। আর যারা একদম একদম মানে আছেন, মানে র লেভেলে আছেন, ইংরেজিতে সমস্যা, তাদের জন্য আমরা ইংরেজি বেসিক টু অ্যাডভান্স একটা কোর্স করেছি, যেটার মধ্যে আপনি সব ধরনের ইংরেজি সম্পর্কিত, একদম মনে করেন ইংলিশ গ্রামার, ইংলিশ লিটারেচার, স্পোকেন এবং সবকিছু মিলায় 106টি ক্লাসের মাধ্যমে আপনার ইংলিশ নলেজটাকে, আপনারা সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগছে। সবাই একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগছে। আচ্ছা স্যার, আপনার ছেলে মেয়ে কয়জন? আমার একটা ছেলে। আচ্ছা, তাহলে এই কোর্সটার মূল্য থাকছে মাত্র 650 টাকা। আপনি আজীবন এই কোর্সটা করতে পারবেন মাত্র 650 টাকার বিনিময়ে। আপনার যারা বিভিন্ন ধরনের সমস্যায় আছেন, একাডেমিক, আপনার ছোট ভাই বোন, অন্য পরিচিত যারা আছে, যারা 9-10 ইন্টারমিডিয়েটে পড়ে, তারাও ইংরেজির বেসিক কোর্সটা এখানে পাবে। আবার অ্যাডমিশন যারা দিচ্ছে তারাও পাবে। আবার হচ্ছে আপনার জব সেক্টরে যারা আছেন তারাও পাবেন। আবার অ্যাডমিশন সহ জব সেক্টরের সকল লিটারেচার, গ্রামার সহ লিটারেচারটাও আমরা এখানে কভার করব। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, জব সেক্টরে যে আপনি যখন ভাইবা দিতে যান অথবা রাইটিং টেস্টে যান, বিশেষ করে ভাইভাতে গেলে, উই ফিল ডিফিকাল্টি ইন স্পিকিং ইংলিশ when the interviewer asks the question in English version. That time our known thing we say sorry sir. জানা জিনিস আমরা বলি সরি স্যার। সরি স্যার মানে স্যার বুঝে নিচ্ছে আপনি জানেন না, কিন্তু আপনি ওই জিনিসটা জানেন, কিন্তু কেন সরি বলেছেন? অনলি ইউ ক্যান নট রিপ্লাই ইন ইংলিশ বিকজ ইউ ডোন্ট হ্যাভ দ্য স্পোকেন স্কিল। দ্যাটস ওয়াই আমরা স্পোকেন ইংলিশের উপর ফোকাস করে আবার দৈনন্দিন জীবনে কমিউনিকেশন করা অথবা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ইংরেজিতে মানে যোগাযোগ করার যে বিষয়টা, সবকিছু মিলায় স্পোকেনের উপরে অনেক বড় একটা ছাড় দিয়ে আপনাদের জন্য সকল এই যে বিসিএস, প্রাইমারি, এনটিআরসি 10তম থেকে 20তম অ্যাডমিশন, নার্সিং, মেডিকেল, স্পোকেন সব মিলায়ে আমরা 650 টাকার একটা কোর্স জানুয়ারি মাসে রান করতেছি। আপনারা যদি কেউ ইংলিশ ফাউন্ডেশন কোর্সে ভর্তি হতে চান, সেক্ষেত্রে আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন। আর ক্লাসটা ভালো লেগেছে, আফসানা আঞ্জুম, নিনজা আপু, মোকসেদ আলী ভাই আলহামদুলিল্লাহ লিখেছেন অনেকবার। আঞ্জুম, লিজা আপু, আপনাকে কথা দিয়েছিলাম আপনাদের সবাইকে যে আমরা সুন্দরভাবে ইংরেজি শেখাবো। আশা করি আমরা চেষ্টা করতেছি, ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অনেকেই আলহামদুলিল্লাহ লিখে কমেন্ট করেছেন। আমি আপনাদের সবাইকে এমত অবস্থায় গুড বাই বা শুভ বিদায় জানাতে চাচ্ছি। এবং আমি আরো একটা বিষয় বলবো যে সবাই সুন্দরভাবে মনোযোগ সহকারে আমাদের ক্লাসগুলো বারবার দেখেন, ইনশাআল্লাহ পরীক্ষার আগে আপনাদের সিলেবাসটা একটা ভালো আইডিয়া পেয়ে যাবেন। এবং এ পর্যায়ে আর কথা না বাড়িয়ে
আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। শুভরাত্রি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।